হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে খুবই ভালো আছো। সো আমরা কিছুদিন আগে পটেনশিয়াল বুয়েটেনের ম্যাথ পার্টটার সলিউশনটা দিছিলাম আর কি। তো তোমাদের মধ্যে হিউজ একটা এঙ্গেজমেন্ট পাওয়া গেছে অ্যান্ড প্রতিনিয়তই তোমরা আমাকে টেক্সট দিচ্ছ যে ভাইয়া ফিজিক্সের সলিউশনটা কবে আসবে। তো আর অপেক্ষা করতে হবে না, আমরা এই ভিডিওর মধ্যেই পটেনশিয়াল বুয়েটিয়ান ফিজিক্স যে পুরোটা কোশ্চেন আছে ওইটা সলভ দেখবো, ঠিক আছে? সো এখানে আমি যদি কোশ্চেনের স্ট্যান্ডার্ডনেস নিয়ে কথা বলি, যথেষ্ট ভালো কোশ্চেন ছিল। মানে অলমোস্ট সিমিলার, বুয়েটে যেই প্যাটার্নের কোশ্চেন করা হয় ওই ধরনের কোশ্চেনই আসছিল। সো চলো আমরা সলভ শুরু করে দিই। সো আমাদেরকে প্রথমে যে প্রবলেমটা দিছে এখানে সেটা হচ্ছে এ একটা ভেক্টর ফিল্ড দেওয়া আছে, এক্স ওয়াই জেড, এগুলা হচ্ছে ভেরিয়েবল, এগুলার বিভিন্ন মানের জন্য এর বিভিন্ন মান আসবে। তো এখন বলছে কি বি একটা ভেক্টর, ওইটা হচ্ছে কি যে এর সাথে ন্যাবলা অপারেটরের ক্রস গুণ করলে যেটা আসে ওইটা, এবং বলছে বি ভেক্টরটা সংরক্ষণশীল, এটা হয়তো কোন বিন্দুতে সংরক্ষণশীল হবে ওই জিনিসটা আমাদের কাছে চাওয়া হয়েছে। এখন কথা হচ্ছে ভাইয়া এই যে জিনিসটা আছে না, প্রথমে আমাদের কি বের করতে হবে, বি বের করতে হবে না? বি ইকুয়াল টু কি, ন্যাবলার সাথে কার গুণ, এ এর ক্রস গুণ। এখন বি যদি এ এর ক্রস গুণ হয় ন্যাবলার সাথে, তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আই ক্যাপ নিলাম, জে ক্যাপ নিলাম, কে ক্যাপ নিলাম, তিনটা নিলাম, ঠিক আছে? তো ডেল ডেল কি, ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, আর কি ডেল ডেল জেড। আর এখানে এই সহগগুলো বসাই দিব, তাই না? এই সহগগুলো বসাই দিলে কত আসতেছে দেখো, আমি একটু বসাই দিই সুন্দর করে, 2y স্কোয়ার জেড প্লাস এক্স জেড, এটা বসাইছি। 3z স্কোয়ার এক্স, এটা আরেকটা, আর এটা 4x স্কোয়ার ওয়াই। সো এই তিনটা জিনিস আমি বসাইছি। এখন কথা আমার জাস্ট কি করতে হবে এখানে, এখানে জাস্ট ক্রস গুণ করব। ক্রস গুণটা কি করব, আই ক্যাপটা নিব, আই ক্যাপটা নিয়ে এটার সাথে যখন করব 4x স্কোয়ার মাইনাস জেড এর সাপেক্ষে করলে কত আসে, 6zx, আই ক্যাপ পাইছি। তারপর মাইনাস জে ক্যাপ, জে ক্যাপ যদি আসে তাহলে হবে এক্স এর সাপেক্ষে যদি করি 8xy মাইনাস জেড এর সাপেক্ষে যদি এটা করি তাহলে আসতেছে 2y স্কোয়ার মাইনাস এক্স, আবার প্লাস কে ক্যাপ, কে ক্যাপের সহগ কে হবে বলো, চলে গেলে থাকতেছে এক্স এর সাপেক্ষে এটা করতে হবে 3z স্কোয়ার মাইনাস ওয়াই এর সাপেক্ষে যদি এটা করি তাহলে 4yz, ওয়াই এর সাপেক্ষে এটা করলে 0 আসতেছে xz। সো আলটিমেটলি আমার যেটা আসতেছে এটা আমার কি ভেক্টর, এই যে ভেক্টরটা ছিল এটার সাথে কি ন্যাবলা অপারেটরের ক্রস গুণ। এখন এই যে জিনিসটা পাইছি এইটা কার কার মান বলো তো, এটা আমাদের এই যে ভি ভেক্টরটার মান। এখন বলা হয়েছে ভি ভেক্টরটা, এই যে ভেক্টরটা আছে এই ভেক্টরটা তোমার সংরক্ষণশীল হবে কোন বিন্দুতে, ওইটা আমাদেরকে বের করতে হবে। সো আমরা এখন কি করতে পারি এখানে বলো তো ভাই, এখানে আমরা যে কাজটা করবো সেটা এটা সংরক্ষণশীল করার জন্য আমাদের যে মেইন ফর্মুলা, হ্যাঁ মেইন ফর্মুলা বলতে বুঝাইতেছি যে এটা আমাদের যে মেইন থিওরি, ঠিক আছে? থিওরি অনুযায়ী এটা কি বলতাম যে এটা ভেক্টরের সাথে যদি এটার ন্যাবলা অপারেটর কি হয়, ক্রস গুণ যদি 0 হয়, 0 ভেক্টর পাওয়া যায়, তাহলে এটাকে কি বলতে পারি, এটা ওই বিন্দুতে সংরক্ষণশীল। হ্যাঁ, তো এখন কথা আমরা যে এই জিনিসটা বের করবো, এই জিনিসটা কিভাবে বের করব, আমাদের তো এখানে আবার ক্রস গুণ সমান 0 দেন সহগ সমীকৃত করতে হবে, এটা বড় প্রসেস। আমি কি আবার ক্রস গুণ করব, বড় প্রসেসে করব? নেভার। আমি এখন জাস্ট শর্টকাট ইউজ করবো। এখানে আমি পেজটা কপি করে নেই, দেখো শর্টকাটটা কিভাবে ইউজ করতে হয় তোমাদেরকে আমি আগেও একটা ভিডিও দিছিলাম, যদি ওই ভিডিওটা জানতা তাহলে হয়তো বা এই ম্যাথটা নিয়ে এত প্যারা খাইতে না। অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে ভাইয়া এই এত ছোট্ট জায়গার মধ্যে কি এটা করা পসিবল, আমি বলবো ডেফিনেটলি করা পসিবল। তুমি একটা খাতা যখন দিবে না, এই যে বুয়েট অ্যাডমিশন টেস্টের যে খাতা বা এই যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট যেগুলোতে দেয়, তুমি খাতাটাকে এইভাবে 3 ভাগে ভাগ করে নিবা। 3 ভাগে ভাগ করে নিয়ে প্রথম ভাগটার মধ্যেই কিন্তু এই জিনিসটা হয়ে যায়, দেন বাকি 2টা ভাগ থাকে, ওই ভাগের মধ্যে তুমি বাকি ম্যাথটা অনায়াসে করতে পারো। আমি হইলে এই ভাগের মধ্যে করে ফেলতাম, এই অংশটা খালি থাকতো আমার, বুঝছো? সো তোমরা ওইভাবে খাতা স্প্লিট করা শিখো, যেহেতু তোমরা আপাতত জাস্ট কি এজিসি পরীক্ষা দিবা সামনে, সো প্যারা নাই, আস্তে ধীরে শিখতে পারবা। সো এ দেখো তারপর আমাদের এটাকে কি করতে হবে, ক্রস গুণ করে 0 বানাইতে হবে। এখন কথা আমি ওই প্রসেসে যাবো না, আমি যে কোনো দুইটা নিয়ে কাজ করব, এক্স ওয়াই, ওয়াই জেড, আর একটা এক্স জেড, এই 3 কম্বিনেশনে আমি কাজ করব। দেখো যে কোনো 2 কম্বিনেশন নিয়ে আমাদের সব সময় কাজ করতে হবে আর কি। যে এক্স আর ওয়াই এর ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, জাস্ট এভাবে মনে মনে রাখো, এটাকে লিখবা না, জাস্ট রাখবা। তুমি এখান থেকে লিখতে পারবা কি যে ডেল ডেল এক্স, ডেল ডেল এক্স এর সাথে বসাবো তুমি এক্স আর ওয়াই নিয়ে কাজ করতেছো, তাহলে ডেল ডেল এক্স এর সাথে জের সহগ যেটা ওইটা বসাও, মাইনাস 8xy
প্লাস 2y স্কোয়ার প্লাস এক্স, ডেল ডেল এক্স ইকুয়াল টু হচ্ছে ডেল ডেল ওয়াই। ওয়াই এর সাথে কাকে বসাবা? আই এর সহগ যেটা 4x স্কোয়ার মাইনাস 6zx, এই জিনিসটা বসাই দিছি, একদম সিম্পল। তারপর যেটা করবো সেটা হচ্ছে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। কত আসতেছে আমাকে বলো তো? -8y, তারপর কি এটা 0 আর এটা হচ্ছে 1, আর এ পাশে হচ্ছে 0 আসতেছে, তাহলে আলটিমেটলি ওয়াই এর ভ্যালু হচ্ছে -1/8। বুঝতে পারছি? এ হচ্ছে আমার ভ্যালু, ঠিক আছে? ওয়াই এর ভ্যালু হচ্ছে -1/8। তো একটা কম্বিনেশনে যাই আমরা কি পাইছি? ওয়াই এর ভ্যালু পেয়ে গেছি, দেখছো? এক্স আর ওয়াই এর কম্বিনেশনে ঠিক সেম ভাবে আমরা কি করব, আরেকটা কম্বিনেশন নেই। ওই কম্বিনেশনটা কার হবে বলো তো? ওয়াই আর জেড এর কম্বিনেশন নিব। ওয়াই আর জেড নিতে হলে কি করতে হবে আমার? ওয়াই জেড এর কম্বিনেশন যদি নেই, আমার ডেল ডেল ওয়াই আনতে হবে এদিকে। ওয়াই এনে কাকে বসাবো এখানে? কে গ্যাপের সাথে যে ছিল, সো 3z স্কোয়ার মাইনাস 4yz, আর ইকুয়াল টু হবে কি ডেল ডেল ওয়াই এর সাথে কার জেড এর কম্বিনেশন, তো ডেল ডেল জেড, জেড এর সাথে যাকে বসাবো সেটা হচ্ছে কি জে ক্যাপের সাথে মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে 2y স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, সরি প্লাস এক্স। এ হচ্ছে আমার আলটিমেটলি এদিকে। সো এখন কথা হচ্ছে এই যে ওয়াই ক্যাপের সরি ডেল ডেল ওয়াই এর সাপেক্ষে আমি যদি এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি, দেখো তো কি আসতেছে? এটা 0, দেন হচ্ছে এটা হচ্ছে -4, আর হ্যাঁ -4z, এটা তো z, সো -4z চলে আসছে, আর ইকুয়াল টু হচ্ছে z এর সাপেক্ষে যদি করি এটাকে কি আসে? z এর সাপেক্ষে করলে 0 আসে, সো z এর মান হচ্ছে এখানে 0, 0ই তো নাকি? হ্যাঁ 0, জাস্ট সিম্পল ক্যালকুলেশন। তো আমি z এর মান পাই গেছি, এখানে কত আসছে? z এর মানটা আসছে 0। ঠিক সেম ভাবে আমরা কি করব? x আর বলো কার মান নিব এবার? x আর z এর নিয়ে কাজ করব, x আর z, x আর z নিয়ে কাজ করতেছি মনে করো, তাহলে ডেল ডেল x, x এর মধ্যে কাকে বসাবো? কে ক্যাপের সাথে যে আছে 3z স্কোয়ার মাইনাস 4yz, আচ্ছা ইকুয়াল টু কাকে বসাবো? ডেল ডেল কত বলো? z, z বসাবো, z এর সাথে i ক্যাপটাকে বসাবো 4x স্কোয়ার মাইনাস 6zx। সো আলটিমেটলি আমার যেটা আসবে এখান থেকে সেটা হচ্ছে কত? x এর সাপেক্ষে যদি করি এখানে 0 চলে আসছে, আর হচ্ছে এই পাশে যদি আমি z এর সাপেক্ষে করি তাহলে আলটিমেটলি কত আসে? -6x, তাহলে x ইকুয়াল টু 0 আসে। বুঝতে পারছি? তাহলে আমার দেখো তো এখানে কত পাইছি? z ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0, আর এদিকে হচ্ছে y ইকুয়াল টু -1/8। তাহলে আমার আলটিমেটলি যে আনসারটা আসবে সেটা কত আসবে? x, y, z ইকুয়াল টু কত বলো তো আমাকে? 0, -1/8, 0। তাহলে এই বিন্দুটার মধ্যে আমরা কি পাবো? এটাকে b, কি b হবে সংরক্ষণশীল। বিটা হবে সংরক্ষণশীল কোন জায়গায়? এই বিন্দুতে 0, -8, -1/8, 0। বুঝতে পারছি? একদম সিম্পল ছিল যদি তুমি কনসেপ্টটা ঠিকঠাক ভাবে এই জিনিসটা ধরতে পারতা, অল্প জায়গার মধ্যে হয়ে যেত আমাদের। ঠিক আছে, দেখো 2 লাইন, ওইখানে 2 লাইন, এইখানে 2 লাইন, কয় লাইন? 6 লাইন, আর হচ্ছে ক্রস গুণ করতে 3 লাইন, সব মিলে কত? 9 লাইন। 9 থেকে 10 লাইনের মধ্যে ম্যাথটা হয়ে যায় ইজিলি, বুঝছো? সো তোমরা এটা নিয়ে অনেকে পেইন খাইছো আমি দেখছি, সো প্যারা নাই, আজকে এটা শিখে নিলা, সো নেক্সট টাইমে এগুলো আসলে আর কোনো প্যারাই খাবা না। তো তারপরে প্রবলেম দেখি আমরা। আচ্ছা এখানে একটা চিহ্নের একটা ভুল হয়ে গেছে আমার, জাস্ট এই জায়গায় আছে না 1/8 হবে, কারণ হচ্ছে আমি এখানে জাস্ট দেখো সাইড চেঞ্জ, ক্যালকুলেশন মিস্টেক আর কি। এই যে -8y + 1 = 0 না, তো এখান থেকে হবে তোমার সাইড চেঞ্জ করলে কত আসে? 1/8 তো আসে, y = 1/8, তাহলে এটাই হবে আর কি। সো সবকিছু ঠিকঠাক আছে আমাদের, 0, 1/8, 0। সো তারপরে প্রবলেমটা দেখি আমরা। পাশের চিত্রে ত্বরণ বের করতে বলছে কার? t1 t2 এর মান উদিক অপরিবর্তিত রেখে ভেক্টর বিবেচনা করলে t1 t2। আচ্ছা দেখো এখানে এরকম একটা সিনারিও দেওয়া আছে, মিউ 0.15, মানে হচ্ছে এদিককার ঘর্ষণ গুণাঙ্ক এই তলের, আর এই তলের আবার ঘর্ষণ গুণাঙ্ক 0.09। এখন বলা হয়েছে যে আমাদেরকে ত্বরণটা বের করতে, মানে এই যে সিস্টেমের একটা নেট ত্বরণ থাকবে, হয় এদিকে যাবে নয় ওইদিকে যাবে। এখন কথা হচ্ছে ওই ত্বরণটার মান কত, এবং আরেকটা জিনিস চাইছে t1 ও t2 এর মান, এই দুইটার মান লাগবে, এবং অপরিবর্তিত রেখে দিকটা হচ্ছে একটা দিক এদিকে আর একটা দিক এদিকে। তো বলছে দিক অপরিবর্তিত রেখে ভেক্টর বিবেচনা করলে t1 ও t2 এর মান কত? ঠিক আছে, মানে t1 এর দিক তো এটা বুঝাইতেছে, t2 এর দিক ওইটা। তাহলে এখন বলা হয়েছে যে এরা ভেক্টর হিসেবে রেখে যদি আমি ভেক্টর বিবেচনা করে এদের বিয়োগফলের যে লব্ধি বিয়োগের যে মানটা আছে না, মানটা কত, এটা আমার কাছে চাইছে।
কি করতে পারি বলো তো? আচ্ছা, এটা হচ্ছে একটা কপি কল। কপি কলের মধ্যে যদি একটা সুতা লাগানো থাকে, বরহীন সুতা, তাহলে কি এদের মানে মাঝখানে কোনো বর যদি যুক্ত না হয়, তাহলে কি এদের কি ইয়ের চেঞ্জ হয়, টানের চেঞ্জ হয়? তাহলে এখানে যে লেখলো T1 T2, তাহলে এখানে অ্যাকচুয়ালি T1 = T2 এটাই বোঝানো হইতেছে, বুঝছো? T1 আর T2 এর মান কি হবে? সেম হবে। তো আমরা এখানে শুরুতে T1 = T2 লিখে ফেলি। তো দুইটাকে আমরা টি তে কনভার্ট করে ফেলি, যেহেতু আমাদের টি তে হিসাব করতে অনেক সুবিধা হয়। তো এখন তারপর কি করতে পারি? সিস্টেমটার মধ্যে আমাকে বলো তো একজন, যে সিস্টেমটার মধ্যে কোন দিকে যাবে বস্তুগুলো, কোন দিকে যাবে না যাবে এইগুলা হিসাবের সময় আমরা ঘর্ষণ রাখবো না, আমরা জাস্ট অ্যাক্টিভ বলগুলোর হিসাব করবো। অ্যাক্টিভ বল কে ক্যাশ বলো? এটার জন্য হচ্ছে আমাদের এদিক বরাবর হচ্ছে কি mg sin থিটা, আবার এদিক এটার জন্য হচ্ছে mg sin থিটা। তো কোনটার mg sin থিটা বেশি, মান বড়, ওইটা আমরা দেখি আগে। এদিক বরাবর যেটা mg sin থিটা, ওইটার মান হচ্ছে 20 × 9.8 ইন্টু হচ্ছে sin 40 ডিগ্রি, এটার মান হচ্ছে 125 সামথিং আসছে। আর ওইদিকে হচ্ছে 10 × 9.8 গুণ হচ্ছে sin 50, এটা হচ্ছে 75 সামথিং আসছে। তাহলে টানাটানির মধ্যে জিতছে হচ্ছে ও, ঠিক আছে? এই পাশ থেকে টানতেছে যেটা, এই যে এই বস্তুর জন্য। তাহলে আমরা যেটা বলতে পারবো সিস্টেমটা হচ্ছে এদিক বরাবর যাবে। এখন এদিক বরাবর যাবে, আমরা এক লাইনে ম্যাথটা করে ফেলবো। কিভাবে? আমরা এদিক বরাবর এটা টান কত ধরবো? 20, আচ্ছা অন্য কালি দিয়ে লিখি, দেখো 20 ইন্টু কত জি ইন্টু কত, মানে mg sin কত হবে 40 ডিগ্রি, মাইনাস কাকে মাইনাস করব? মাইনাস হচ্ছে টি, টিটাকে মাইনাস করছি, মাইনাস কে মাইনাস হবে? ঘর্ষণ বল। ঘর্ষণ বল এটার উপর কত বলো? mg, m হচ্ছে 20 যেহেতু, তাহলে 20 ইন্টু কত জি ইন্টু কত cos, mg cos কত 40 ডিগ্রি, এটার সাথে কি হবে? মিউ গুণ হবে না? সো মিউর মান কত এখানে? 0.15 ইকুয়াল টু হচ্ছে এইটা, এটা হচ্ছে এটার কি নেট বল এদিক বরাবর। তো নেট বল রে আমরা কি করব? ইকুয়াল টু হচ্ছে এম এ, এম মানে কত আবার 20, আর হচ্ছে এ। এটা দেখো, এটা কয়টা আননোন আছে এখানে? জি এর মান তো আমরা জানি, জাস্ট টি এবং কত এ আননোন। সো এটা একটা ইকুয়েশন, ঠিক আছে? এটা একটা ইকুয়েশন 1 নাম্বার। আর 2 নাম্বার ইকুয়েশন যেটা লিখবো এটা হচ্ছে ওইটার জন্য। এটার মধ্যে বড় কে? টি বড় না? তাহলে টি মাইনাস কাকে মাইনাস করব বলো? 50 ইন্টু কত বলো? জি ইন্টু হচ্ছে সাইন 50 ডিগ্রি, তাই না? তারপর আবার মাইনাস হবে কে? আবার মাইনাস হবে ঘর্ষণ বল। তাহলে হবে কি? আচ্ছা এটা 50 ছিল না, এটা ছিল 10, সরি 10, ঠিক আছে? টি মাইনাস 10 জি সাইন 50 মাইনাস হচ্ছে 10 জি কস 50 ডিগ্রি ইন্টু হচ্ছে কত মিউ, মিউর মান কত? 0.09 ইকুয়াল টু হচ্ছে 10 ইন্টু এ। বলতে পারি 1 আর 2 নাম্বার ইকুয়েশন কি করতে পারি? সলভ করতে পারি না? 1 আর 2 সলভ করতে হবে আমাদেরকে। 1 আর 2 সলভ করলে আমরা টি এর ভ্যালু পাবো এবং কি এর ভ্যালু পেয়ে যাব। সো 1 আর 2 আমরা সলভ করি, চলো। এর মান আসতেছে এখান থেকে হচ্ছে, আমি যদি ইকুয়েশন সলভ করি, এর মান পাবো হচ্ছে 0.7574, ঠিক আছে? এরকম কিছু একটা আসতেছে। এর মান যদি এটা পাওয়া যায়, তাহলে আমরা বলতে পারি কি যে টি এর মান হচ্ছে টি এর মান আসা হচ্ছে তোমার 88.316 নিউটন, ঠিক আছে? এর একক হবে এমএস ইনভার্স 2, টি এর একক হবে কত? 88.316 নিউটন। এখন কথা হচ্ছে আমরা তো দুইটা মান পাই গেছি, তাই না? এই যে দুইটা মান পাইছি, এখন আমরা এখান থেকে বলতে পারি, দেখো প্রথমটার আনসার বের হয়ে গেছে ত্বরণ কত। তারপর বলছে হচ্ছে মান এবং দিক অপরিবর্তিত রেখে ভেক্টর বিবেচনা করলে, এই ভেক্টর যদি হয় এটা একটা ভেক্টর, মনে করো এটার একটা দিক, এটার দিকটা হচ্ছে এদিক বরাবর আর এটার দিকটা এদিক বরাবর, মধ্যবর্তী কোণটা কত বলো তো আমাকে? 40 50, তাহলে এটা কত হবে? 90। তাহলে এই কোণটাও কত হবে? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কোণে কি করব? আমরা দুইটা ভেক্টর বিয়োগ বের করব। তাহলে আমরা T1 মাইনাস T2 এর মিনিংটা কি বলো তো? T1 মাইনাস T2 হচ্ছে রুট ওভার দুইটা ভেক্টর বিয়োগ ফলের মান, যেটা T1 স্কয়ার প্লাস T2 স্কয়ার মাইনাস কত 2 ইন্টু T1 T2।
cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মানে কত 0। সো আলটিমেটলি এই অংশটা 0 আসতেছে, তাহলে √t1 স্কয়ার প্লাস √t, তাহলে আলটিমেটলি এখান থেকে √2t আসে। তাহলে এটার সাথে যদি আমি √2 গুণ করে দিই কত আসতেছে দেখো তো, ইনটু হচ্ছে √2, তাহলে আমার মান যেটা আসে 124.8977 কত নিউটন। এই হচ্ছে আমার আনসার, বুঝতে পারছি? বিয়োগফলের মান এইটা আসবে। সো তারপর দেখি আমরা খুব দারুণ ফ্যান্টাস্টিক একটা ম্যাথ দিছে, মানে কনসেপ্ট যার ক্লিয়ার না ও এখানে আটকাবে, ডেফিনেটলি আটকে যাবে, নো ডাউট। তুমি দেখো এখানে কি বলছে, কোনো 2 কেজি বরের বস্তুতে এমন ভাবে বল প্রয়োগ করা হয়েছে যেন x = এত, আমি একটু মার্ক করে দিই, x = এত দিছে, আরেকটা হচ্ছে y = t এর ফাংশন দেওয়া হয়েছে আর কি, এখানে মোট কত হচ্ছে এটা। তারপর হচ্ছে বলছে t = 2 সেকেন্ড, t = 3 সেকেন্ড থেকে t = 6 সেকেন্ড পর্যন্ত কৃত কাজ বের করো। 3 সেকেন্ড থেকে 6 সেকেন্ড, মনে করো একটা বস্তু এমনি এমনি চলতেছে, তো চলার একটা ফাংশন দিছে, ঠিক আছে, x মানে হচ্ছে x অক্ষ বরাবর ফাংশনটা, আবার y মানে y অক্ষ বরাবর যে ফাংশন ওইটা। তো বলছে যে সরণের ফাংশন দেওয়া আছে, তোমাকে বলা হয়েছে কৃত কাজ বের করো। দেখো এখানে মাইন্ড ব্লোয়িং একটা কনসেপ্ট আছে, আমরা যেটা 9 10 জানি, 9 10 একটা জানি না, কৃত কাজ সমান কি গতিশক্তি, ঠিক আছে, গতিশক্তির পরিবর্তন। কৃত কাজ মানে হচ্ছে গতিশক্তির পরিবর্তন, গতিশক্তিটারে যত পরিবর্তন করছি তার মানে কি এতটুকু কাজ আমি করছি, না করলে কি গতিশক্তির পরিবর্তন হইতো না। সো এই কনসেপ্ট থেকে আমরা ম্যাথটা করব, কৃত কাজ = কি, আমি জাস্ট লিখতেছি বোঝানোর জন্য তোমাদেরকে, গতিশক্তির পরিবর্তন। তাহলে আমার এখন কি করতে হবে, গতিশক্তির পরিবর্তন যদি চিন্তা করি, বলো গতিশক্তির পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন কোত্থেকে পাবো, আগের গতিশক্তি পরের গতিশক্তি দুইটার পার্থক্য। তো এখন আমার কি করতে হবে, শুরুতে দেখো কি দেওয়া আছে এখানে, এই জিনিসটা সুন্দর করে মার্ক ডাউন করে রাখি, খুবই ছোট একটা ম্যাথ। দেখো তুমি যদি হিসাব ক্যালকুলেটর দিয়ে করতে পারো একদম ইজি, x = t² প্লাস 8t প্লাস হচ্ছে 20, ঠিক আছে, এটা হচ্ছে x মানে হচ্ছে x অক্ষ বরাবর সরণের ফাংশনটা দেওয়া আছে t এর সাপেক্ষে। তাহলে তুমি এখানে v বের করতে পারবে না, vx মানে কি এটাকে ডিফারেন্সিয়েশন করে দেওয়া। এখন কত হচ্ছে ভাইয়া, আমি যে ডিফারেন্সিয়েশন করি কি পাবো, একটা ফাংশন পাবো এখানে, লাইক হচ্ছে ফাংশনটা এমন যে এটাকে তো ডিফারেন্সিয়েশন করে ফেলা সহজ, যেমন 2t প্লাস 8 চলে আসতেছে ফাংশনটা, ঠিক আছে, x অক্ষ বরাবর। বাট y দেখো এখানে কি দিছে, y কি জাউরামিটা করছে দেখো, y = হচ্ছে t³ প্লাস হচ্ছে 4t, ঠিক আছে, ডিভাইড বাই t² প্লাস 2। এই যে জিনিসটা দিছে এইটা আমাকে বলো তো এই জিনিসটা কি আসলে, এখানে আমি কি ম্যাথ করব নাকি ফিজিক্স করব আমি বুঝে পাইতেছি না। সো এখানে কিছু ট্রিক্স আছে, দেখো আমি জাস্ট এখানে বলতেছি কি, এখান থেকে আমরা কি করব, vy মানে কি বলো, vy যদি আমরা বের করতে চাই এটাকে ডিফারেন্সিয়েশন করা লাগবে, করলে y এর একটা ফাংশন মানে নিচেটাকে ডাবল করে একটা কমপ্লেক্স হয়ে যাবে, তাই না। আমি এই পেঁচালে যাব না, আমি যেটা করব ক্যালকুলেটর নিব হাতে, ক্যালকুলেটর নিয়ে আমি যেটা করব, আমার লাগবে কি 3 সেকেন্ড সময় আছে না, 3 সেকেন্ড সময় হচ্ছে x অক্ষ বরাবর ব্যাক কত ওইটা লাগবে, আবার 6 সেকেন্ড সময় x অক্ষ বরাবর ব্যাক কত ওইটা লাগবে, তারপর হচ্ছে 3 সেকেন্ড সময় y অক্ষ বরাবর ব্যাক কত, 6 সেকেন্ড সময় y অক্ষ বরাবর ব্যাক কত, এই জিনিসগুলো আমার লাগবে আলটিমেটলি। তাহলে আমি ফাংশনেই বের করতে যাব না, আমি যেটা বের করব সেটা হচ্ছে, যেহেতু আমি ক্যালকুলেটর ইউজার তাই না, আমি তো এখানে ম্যাথ করতে দিছে না, আমাকে দিয়েছে ফিজিক্স করতে। সো vx আর t = কত 3 সেকেন্ড না, vx t = 3 দিলাম। আমি ক্যালকুলেটরে যাব, ক্যালকুলেটর হচ্ছে আমি ক্যাটালগের অপশনে যাব, তারপর হচ্ছে ফাংশন অ্যানালাইসিস ডেরিভেটিভ গেলাম, দেন এই ফাংশনটা সুন্দর করে তুলবো, x² প্লাস 8x প্লাস হচ্ছে 20, ঠিক আছে। এবার x = কত বসাবো বলো আমাকে, x = কত, সরি এখানে হচ্ছে আমি ফাংশনটা t এর ফাংশনটা x আকারে বসাইছি আর কি ক্যালকুলেটরে। তো এই যে 3 আছে না, 3 মানটা বসাই দিব, এক্সিকিউট প্রেস করব, 14 আসতেছে। আচ্ছা তোমরা মেবি বুঝতেছো না, আমি একটু দেখাই দিই এতে, এই যে আমার কাছে ক্যালকুলেটর আছে অলরেডি, আমি একটু দেখাই দিই এখান থেকে। আই গেস দেখা যাইতেছে, হ্যাঁ এখানে দেখো আমরা হচ্ছে এখানে যেটা করব সেটা হচ্ছে এই যে ক্যালকুলেশন ক্যাটালগে গেলাম, দেন কত ফাংশন অ্যানালাইসিস একটু বড় করি, আর ডেরিভেটিভে গেলাম, দেন হচ্ছে ফাংশনটা বসাবো কত বলো, আর টি এর ফাংশনটা বসে দিব x এর আকারে আর কি, 8x প্লাস কত 20, তাই না। তাহলে কত সেকেন্ড একবার বের করবো, 3 সেকেন্ড একবার কত এটা বের করছি 14 আসছে।
আবার আরেকটা বের করবো কত 6 সেকেন্ডে বের করবো, কারণ আমার দুইটা ভ্যালু লাগবে, 14 আর একটা হচ্ছে 20। তাহলে আমরা যেটা এখানে বসাতে পারবো, আমাকে বলো তো, একটা হচ্ছে 14 আর একটা 20, তাহলে vxt ইকুয়াল টু 3, এটা হচ্ছে 14 কি হবে ms ইনভার্স 1, আর vx কত t ইকুয়াল টু কত হবে 6 এ কত পাইছি 20 ms ইনভার্স 1, তাহলে একটা পাইছি দুইটা পাইছি। এবার সেম জিনিসটা আমরা এখানে ইউজ করব, একবার হচ্ছে y এর বের করব, কি vy t ইকুয়াল টু হচ্ছে কত 3, vy t ইকুয়াল টু হচ্ছে কত 6। সো আমরা এখানে ডাইরেক্ট মানগুলো আমরা ক্যালকুলেটরে বের করে ফেলবো। ফাংশনটা কি বলতো, t কিউব প্লাস 4t। তাহলে এখানে যেটা আসবে ফাংশনটা সুন্দর করে এখানে জাস্ট চেঞ্জ করব, ঠিক আছে, x স্কয়ার প্লাস 2। তো এখানে হচ্ছে আমার x ইকুয়াল টু কত বসাবো বলো তো, x ইকুয়াল টু একবার 3 বসাবো, কত আসতেছে 107, 107 বাই 121, 107 বাই 121, এটা একটা পাইছি। আরেকটা হচ্ছে আমাদের x ইকুয়াল টু 6 এ 344361, 344361। এখন কথা হচ্ছে ভাইয়া আমাদের এই দেখো, এই যে 3 সেকেন্ডে x অক্ষ বরাবর ব্যাগের উপাংশ পাইছি, y অক্ষ বরাবর ব্যাগের উপাংশ পাইছি। x অক্ষ আর y অক্ষ যদি পাই তাহলে আমরা টোটাল ব্যাগটা বের করতে পারবো না। টোটাল ব্যাগ মানে কত আমাকে বলো, আমাদের ক্যালকুলেটরের কাজ শেষ, তো আমরা অফ করে দিলাম। সো টোটাল কাজ যেটা, টোটাল ব্যাগ আমি একটু কপি করে নিই। দারুণ একটা ম্যাথ দিছে, এন্ড হচ্ছে মানে জিনিসটা সেরা ছিল বুঝছো, মানে যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল ম্যাথটা। এখানে দেখা গেছে অনেকে কি করতো, ডিফারেন্সিয়েশন করে টাইম নষ্ট করতো। এত কিছু করার তো এখন টাইম নেই ভাইয়া, মানে তুমি দেখো যে এই ম্যাথটা যদি তুমি ক্যালকুলেটর ইউজ করো তোমার টাইম বেঁচে যেতেছে, তুমি এখানে মান বের করার দরকারই পড়তেছে না। সো এখন আমার কাজ হচ্ছে vx পাইছি t ইকুয়াল টু 3 সেকেন্ডে, তাহলে v টোটাল বের করব t ইকুয়াল টু 3 সেকেন্ডে কত আসতেছে, এটা রুট ওভার এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, কত আসতেছে বলো 107 বাই 121 স্কয়ার প্লাস 14 স্কয়ার আর রুট ওভার। তাহলে v এর মান পাই যেতেছি কত 14.027 সামথিং কিছু একটা আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার 20 স্কয়ার প্লাস হচ্ছে 344 ডিভাইড বাই 361, এটা হচ্ছে বি টি ইকুয়াল টু 6 ইকুয়াল টু কত আসছে জানো 20.022 এমএস ইনভার্স 1, এমএস ইনভার্স 1। সো আলটিমেটলি আমি যদি বলি এখানে দেখো টি ইকুয়াল টু 3 টি ইকুয়াল টু 6 দুইটার সময় আমি ব্যাক পেয়ে গেছি, তাহলে এখানে আমি কি বলতে পারি কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু কি হবে হাফ এম ভি, আগের ব্যাক কোনটা ছিল ওইটা না, তাহলে আমি যদি পরেরটা মাইনাস আগেরটা লিখি, হ্যাঁ এটা হচ্ছে মনে করো v2 দিলাম, এটা হলো 1 দিলাম, তাহলে v2 স্কয়ার মাইনাস হচ্ছে হাফ এম বি 1 স্কয়ার। তাহলে আলটিমেটলি এখান থেকে যেটা আসতেছে আমার সেটা হচ্ছে টু 204.126 জুল। শেষ, আমার আনসার চলে আসছে, বুঝতে পারছি ম্যাথটা অনেক দারুণ না, সেরা একটা ম্যাথ বুঝছো, এই যে সেরা একটা ম্যাথ। অপূর্ব ভাইয়া বউ খুঁজতে মঙ্গল গ্রহে পৌঁছালো। আচ্ছা অপূর্ব ভাইয়ের কেন বিয়ে হয় না এবার বুঝছো তো, অপূর্ব ভাইয়া বউ খুঁজতে মঙ্গল গ্রহে পাঠাই দিছে ওনাকে, ঠিক আছে। আচ্ছা মঙ্গল গ্রহের বর্দাও আছে এদিকে, ব্যাসার্ধ আমি একটু মার্কিং করি দেখাই, এই যে ব্যাসার্ধ হচ্ছে 3.4 ইন্টু 10 কিউব কিমি। পাত্রী পছন্দ না হওয়ায় তিনি ওই গ্রহের ভূপৃষ্ঠ হতে 500 কিমি গভীরে রাখা একটি মহাকাশযান চড়ে গ্রহটি ত্যাগের সিদ্ধান্ত নিলেন। সর্বনিম্ন কত বেগে মহাকাশযান ওই গভীরতা হতে ছাড়লে আচ্ছা তিনি ওই গ্রহের মহাকর্ষ থেকে মুক্ত হবেন।
আচ্ছা এখানে কাহিনীটা কি হয়েছে বলো তো? মানে এসিএস টিম আছে না, অপূর্ব দাদাকে বিয়ে দিতে চায় না, দ্যাটস ওয়াই উনাকে একবার মঙ্গলে পাঠায়, চাঁদে পাঠায়, এরকম একটা অবস্থা। তো ওইখানে পাঠায়, ক্ষান্ত হয় নাই ওরা, ওরা হচ্ছে মানে পাত্রী দেখতে পাঠাইছে, এন্ড উনি হচ্ছে পাত্রীতে পছন্দ হয় নাই, উনি হচ্ছে মঙ্গলের ভিতরে ঢুকে গেছে একবারে, ঠিক আছে, ভূমি থেকে প্রায় 500 কিমি গভীরে ঢুকে গেছে ভিতরে। তো ওইখানে যাওয়ার পরে তোমার একটা রকেটে উঠছে, আর রকেটে উঠে দেন হচ্ছে গ্রহ ত্যাগ করছে, গ্রহ এমন ভাবে ত্যাগ করছে পুরা মহাকাশ ছেড়ে চলে গেছে, যাতে উনাকে আর মানে এই যে এটার গ্র্যাভিটি আর যাতে না ধরতে পারে, বুঝছো? সো এখন কাহিনীটা হচ্ছে মহাকর্ষ মুক্ত হওয়ার মিনিংটা হচ্ছে উনাকে হচ্ছে এমন এক জায়গায় পাঠাতে হবে যেখানে উনার এই যে গ্রহের কোনো মহাকর্ষ থাকবে না, আকর্ষণ থাকবে না। সো আকর্ষণ না থাকার জন্য আমাদেরকে কি করতে হয়, একটা লোক বা ব্যক্তি যেটাই হোক অসীমে পাঠিয়ে দিতে হবে। সো অসীমে যদি পাঠাইতে হয় আমাদেরকে ন্যূনতম যে ব্যাগটা দিয়ে পাঠাইতে হবে সেটা কি, মুক্তি ব্যাগ। সো এখানে হচ্ছে আমাদের মুক্তি ব্যাগটা লাগবে। তো মুক্তি ব্যাগটা কিভাবে বের করবো বলো তো ভাইয়া? দেখো এখানে হচ্ছে আমাদের এই গ্রহের মুক্তি বেগ লাগবে কোন জায়গায়, এই দেখো এখানে কত দিছে, 500 কিমি গভীরে, মানে হচ্ছে উনি 500 কিমি গভীরে ঢুকে গেছে, ঢুকে যাওয়ার পরে ওইখানে হচ্ছে মুক্তি বেগটা কত ওইটা চাওয়া হয়েছে। সো আমরা এখন ম্যাথটা কিভাবে করতে পারি বলো? প্রথমত হচ্ছে এটা হচ্ছে আমাদের মঙ্গল, ঠিক আছে, মঙ্গলের মধ্যে বলছে ভূমি থেকে 500 কিমি ভিতরে চলে গেছে, এই যে পজিশনটা, এই পজিশন থেকে একটা রকেট দিয়ে সে কি করছে, এই যে গ্রহটা আছে না ত্যাগের সিদ্ধান্ত নিয়েছে। এখন বলো আমাকে এখানে আমরা কোন ফর্মুলা ইউজ করব বা কনসেপ্টটা কি আমাদের এখানে? দেখো আমাদের কনসেপ্ট এখানে হচ্ছে যে কোনো জায়গার মুক্তিবেগের কনসেপ্ট কি, ওই জায়গার কি গতিশক্তি প্লাস কি বিভব শক্তি সমান হচ্ছে 0। অ্যাকচুয়ালি 0 না, অ্যাকচুয়ালি হচ্ছে অসীমে গতিশক্তি বিভব শক্তি। তো এখন অসীমে আমরা পাঠাইলে ওইটার বিভব শক্তি তো 0 থাকবে ডেফিনেটলি। সো ন্যূনতম যেহেতু বলছে দ্যাটস ওয়াই আমার অসীমে যাওয়া মাত্র আমার কি হতে হবে, ওর ব্যাগটা শূন্য হয়ে যেতে হবে, তাই না? তো অসীমে যাওয়ার পরে ব্যাগ শূন্য হয়ে গেলে গতিশক্তিও 0, বিভব শক্তিও 0, তাহলে আলটিমেটলি 0 আসে। সো ওর হচ্ছে এই পয়েন্টে এই যে 500 কিমি গভীরে গতিশক্তি প্লাস বিভব শক্তি সমান হচ্ছে অসীমে গতিশক্তি প্লাস বিভব শক্তি। এখন অসীমে দুইটার যোগফল হচ্ছে 0, তাহলে এখানে হচ্ছে আমার এই কনসেপ্টটা আমি খাটাবো। এখন এই পজিশনে ব্যাগটাকে ধরি আমি ভিই, এসকেপ ভেলোসিটি যেহেতু, তাহলে এখানে হচ্ছে হাফ এম কত ভিই স্কোয়ার, এটা ইউজ করছি, ওকে ফাইন। এটা যদি ইউজ করে থাকি ভাইয়া আমাকে বলো এখানে, এখন আমি প্লাস বিভব শক্তি মানে কি বলো? বস্তুর ভরের সাথে কি করতে হয়, বিভবটাকে গুণ দিয়ে দিলে তো পেয়ে যাবো বিভব শক্তি, তাই না? বিভব ওই পয়েন্টের বিভবটা বের করতে হবে আমার, জাস্ট এই একটা পয়েন্ট, এই পয়েন্টের বিভব কত এটা বের করবো, ইকুয়াল টু হচ্ছে 0। সো এখান থেকে যেটা আসে এম কাটা আলটিমেটলি হচ্ছে ভিই ইকুয়াল টু কত আসতেছে দেখো তো, √2 ইন্টু ভি। সো আমি যদি সামহাও ওই পয়েন্টের বিভবটা বের করতে পারি তাহলে এটার √2 মানে এই যে √2 ইন্টু ওই বিভব কত হবে, মানটা কি হবে, এই যে এসকেপ ভেলোসিটি পাবো না। আচ্ছা সো আমরা পরের পেজ যাই, দেখি কি করতে পারি এখানে। একটা গ্রহ যদি দেওয়া থাকে না, গ্রহের মধ্যে কিছু বিদ্যুতের ফর্মুলা থাকে এখানে, যে এটা হচ্ছে কি নিরেট গ্রহ না, গ্রহটা তো নিরেট থাকে তাই না, ভিতরে হচ্ছে ফাঁপা না, নিরেট মানে ভর্তি। সো ভর্তি যদি একটা গোলক থাকে, এটার মনে করো এই যে গভীরতা, এই জায়গার মধ্যে বিভব হিসাব করে কিভাবে, ভি ইকুয়াল টু ফর্মুলা তোমরা পড়ছো, ডেরিভেশন করতে গেলে ইন্টিগ্রেশন বহুত ঝামেলা কাহিনী আছে, সো আমরা ওইগুলো যাবো না, আমরা জাস্ট মানে যে ফর্মুলাটা ওইটা আমরা লিখে দিব এখানে, মাইনাস ডিএম বাই কত 2 আর কিউব ইন্টু হচ্ছে 3 আর স্কোয়ার মাইনাস হচ্ছে স্মল আর স্কোয়ার। এখানে কোনটার মিনিং কি আমি একটু বলে দিই। এখানে হচ্ছে আমি বলি জিএম, তাই না? এখানে জিএম মানে কি বলো? এখানে হচ্ছে জি হচ্ছে কত, মহাকর্ষীয় ধ্রুবক, তারপর হচ্ছে এম, এম কার্বন, এম হচ্ছে এই যে গ্রহটা আছে না এটার ভর, আর আর হচ্ছে ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ কতই আছে একটু লিখে দিই এখানে 3.4 ইন্টু হচ্ছে 10³ কিলোমিটার, তাহলে 10⁶ মিটার হবে, তাই না? আচ্ছা আর পাইছি স্মল আরটা মানে কি, স্মল আর হচ্ছে কেন্দ্র থেকে ওই অংশের দূরত্ব, মানে হচ্ছে স্মল আর যদি আমি কেন্দ্র যদি এটা চিন্তা করি তাহলে এখান থেকে এখানে হচ্ছে দূরত্বটা হচ্ছে স্মল আর। এখন এই অংশটাকে যদি আমি ডি ধরি আর পুরাটা হচ্ছে আর, তাহলে স্মল আর মানে কি হবে, স্মল আর মানে হবে ক্যাপিটাল আর মাইনাস কত ডি, তাহলে ক্যাপিটাল আর যদি হয় 3.4 ইন্টু হচ্ছে 10⁶, আর ডি যদি হয় 500 কিমি, 500 কিমির মিনিং হচ্ছে 5 ইন্টু কত 10⁵,
মিটার না। সো আলটিমেটলি আমার এখান থেকে কত আসতেছে আর এর মান? আর এর মান আমি যেটা পাবো, ক্যালকুলেটর নাও সবাই, 3.4 ইন্টু 10⁻6 মাইনাস হচ্ছে 5 ইন্টু 10⁻5। তাহলে আলটিমেটলি আর এর মান যেটা পাইতেছি এখান থেকে সেটা হচ্ছে 2.9 ইন্টু 10⁻কত 6 মিটার। তো আর এর মান আমরা এটা পেয়ে গেছি। এখন কথা হচ্ছে আমরা জাস্ট এখানে ফর্মুলাতে ইনপুট দিব, ঠিক আছে? তো এখানে একটা জিনিস দেখো, জাস্ট আমি যদি এখানে সাইড চেঞ্জ করি জিনিসটা কি আসতেছে? সাইড চেঞ্জ করলে আসতেছে কি রুট ওভার, এখানে কিন্তু একটা মাইনাস চলে, সেটা এই পাশে গেলে দেন রুট ওভার মাইনাস, সেখানে মাইনাস দিতে পারো, ঠিক আছে? রুট ওভার -2v। তাহলে এখন এই জায়গায় আমরা ইউজ করি ফর্মুলাটা ইউজ করে এখানে ডিরেক্ট কত মান পাচ্ছে এটা একটু লিখে ফেলিস, ঠিক আছে? আমি আর ক্যালকুলেশন ম্যানুয়ালি দেখাই দিছি না, তোমরা পারবা। আর জাস্ট মানগুলো বসাই, 6.673 ইন্টু 10⁻11, দেন হচ্ছে বর, এটার বর কত বলো? 6.4 ইন্টু কত 10⁻23 হচ্ছে বর কেজি। আর তারপর হচ্ছে gm/2 ইন্টু আর কিউব, 2 ইন্টু আর, আর এর মান হচ্ছে কত 3.4 ইন্টু 10⁻6 কিউব লিখলাম, ওকে ফাইন। দেন হচ্ছে ইন্টু তারপর হচ্ছে 3 ইন্টু আর স্কোয়ার, আর মান হচ্ছে 3.4 ইন্টু 10⁻6 মাইনাস স্মল আর স্কোয়ার, স্মল আর মানে হচ্ছে 2.9 ইন্টু হচ্ছে 10⁻6। সো আমার এখান থেকে আলটিমেটলি যেটা আসতেছে 1.42721 ইন্টু হচ্ছে 10⁻7 আসতেছে ভি এর মান। যদি এটা পাই, এটা যদি পাই আমি, ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে ভি এর একক কি হবে বলো তো? জুল পার কেজি বলতেই পারি, জুল পার কেজি বলে দিতে পারি, সমস্যা নাই। এখন এটা যদি পাই, এটার সাথে আমি কি করব? এখানে এটাকে এটার সাথে -2 যেটা গুণ দিব আর কি, এখানে মাইনাস ছিল যেহেতু মাইনাস হবে, এই যে ফর্মুলা এখানে মাইনাস, সো এটার সাথে ইন্টু হচ্ছে -2 গুণ দিব রুট ওভার। সো আমার আলটিমেটলি আনসার যেটা আসবে এখানে, এই যে ভিই এর মান, ভিই এর মান হচ্ছে 53427 ঠিক আছে? একক হবে কি এমএস ইনভার্স 1 5342.71 মিটার পার সেকেন্ড। তাহলে অপূর্ব ভাইকে কি করতে হবে আমাদেরকে? ওইখান থেকে যদি বাইর করে দিতে হয় কি করতে হবে? এত ব্যাগে নিক্ষেপ করতে হবে, ঠিক আছে? ওনাকে ওই ব্যাগ দিলে উনি কি করবে? মহাকর্ষ থেকে মুক্ত হতে পারবে। সো স্যাড ফর অপূর্ব দাদা, আসলে এসিএস টিম আপনাকে বিয়ে দিতে চায় না, তো এই জন্য হচ্ছে আপনাকে বিভিন্ন জায়গায় পাঠায় দেয় কোশ্চেনের মধ্যে। আচ্ছা ঠিক আছে, তারপরে কোশ্চেনটা দেখি আমরা। একটি 60 মিটার উঁচু দালান থেকে 30 এমএস ইনভার্স 1 ব্যাগে নিক্ষিপ্ত প্রাসের সর্বোচ্চ আনুভূমিক অতিক্রান্ত দূরত্ব কত? খুবই ভালো একটা ম্যাথ। আমি আজকে থেকে বেশ কিছুদিন আগে তোমাদেরকে একটা ওই যে সিমুলেশন একটা বানাই দিছিলাম, যে তোমরা ইউজ করো সিমুলেশনটা, যে প্রাসের বিভিন্ন হাইটে ইয়েগুলো বসে বসে মানগুলো বসে বসে মারবা, দেখবা যে কই যায় পড়ে ট্যাটটা বর্ষা বল টল এই জিনিসগুলা। তো এই জিনিসটা আসলে দেখবা তোমরা ভিজুয়ালাইজ করতে পারবো ওই জায়গার মধ্যে, ঠিক আছে? আমি একটু লিখে দিই। জিনিসটা হচ্ছে tag.majarsedovers.com, ঠিক আছে? এই ডোমেনে যাবা tag.majarsedovers.com, তাহলে তোমরা ওই প্রাসের সিমুলেশনটা ইউজ করতে পারবো আর কি। সো এখন কথা হচ্ছে এই ম্যাথটা কিভাবে করবা। এই ম্যাথটা খুব দারুণ এবং ফ্যান্টাস্টিক একটা ম্যাথ। আমাদের মধ্যে কিছু আছে যে মুখস্থ করে ফেলে, যে লাইক হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মারলে সর্বোচ্চ আনুভূমিক পাল্লা বিশিষ্ট জায়গার মধ্যে যায় পড়বে, কিন্তু অ্যাকচুয়ালি ঘটনা কিন্তু তা না। এখানে হচ্ছে যে জিনিসটা বুঝাইতেছে একটা নির্দিষ্ট উচ্চতা আছে, উচ্চতা কত 60 মিটার, ঠিক আছে? এই 60 মিটার উচ্চতা থেকে আমরা কি করছি 30 এমএস ইনভার্স 1 ব্যাগে নিক্ষিপ্ত করতেছি। বলো 30 এমএস ইনভার্স 1 ব্যাগে নিক্ষিপ্ত করবো এখান থেকে 30 এমএস ইনভার্স 1 এই ব্যাগে নিক্ষেপ করলে সর্বোচ্চ কত দূরে যায় পড়বে, ঠিক আছে? এই সর্বোচ্চ পাল্লাটা চাইছে আমার কাছে। আর ম্যাক্স পাওয়ার জন্য যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মারবো এটা কিন্তু ফিক্সড না, এটা উচ্চতা থেকে মারলে ফিক্সড হয় না। যদি আনুভূমিক থেকে মারতাম তাহলে ফিক্সড হইতো 45 ডিগ্রি, বাট উচ্চতা থেকে মারলে 45 ডিগ্রি ফিক্সড হয় না। এখানে ডিরাইভ করা একটা ফর্মুলা আসে, বুঝতে পারতেছি? একটা ডিরাইভেশন করবা, ডিরাইভেশন করার পর একটা ফর্মুলা আসবে এখানে। এখন ডিরাইভেশনটা কি আমি দেখাবো? তোমরা যদি বলো তাহলে আমি দেখাবো, সমস্যা নেই।
আচ্ছা চলো দেখাই। ডিরাইভেশনটা হচ্ছে এর আগে একটা জিনিস বলে দেই, আমাদের এখানে আসলে এই ম্যাথটার মধ্যে আমি জানি যে প্রায় 70 থেকে 80% বলাবেন কি করবে জানো, 45 ডিগ্রি ধরে করে দিবে, এবং এটার জন্যই সে মারাটা খাবে। ঠিক আছে, সময়টা নষ্ট হবে, ওর ম্যাথ টোটালি ভুল হবে, জিরো পাবে এখানে, জিরো। ওরা জিরো দিবে, বাট এখানে সময়টা নষ্ট করবে সে। তো এটা হচ্ছে একটা ট্র্যাপ। এই ধরনের ট্র্যাপ তোমার অ্যাডমিশনে তোমার কি করতে হবে, এক হচ্ছে যদি না বুঝো অ্যাপ্রোচ করবা না, বাদ, এটা বাদ দিয়ে পরে অন্য অন্য জায়গায় অ্যাপ্রোচ করো, এখানে অ্যাপ্রোচ করবা না। সো এটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে আলফা কোণে ধরে রাখবো। ঠিক আছে, আলফা কোণে নিক্ষিপ্ত করতে হবে। তো প্রথমে হচ্ছে আমরা ইকুয়েশন গুলো দাঁড় করাবো, ফর্মুলা। আমি যদি ফর্মুলাটা বলি, এখানে আর ম্যাক্স এর হুবু ফর্মুলা বসাইতে পারবা কি, ইউ বাই জি রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 2gh। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফর্মুলা। আমি আসলে এই ফর্মুলাটা দিয়ে ডিরেক্ট ম্যাথ করে দিতে পারতাম। এখন আমি এখন জাস্ট তোমার আনসারটা কিন্তু এটাই হইতো। আর ম্যাক্স ইকুয়াল টু কি হইতো জানো, ফর্মুলাটা হচ্ছে আর ম্যাক্স হচ্ছে ইউ বাই জি রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 2gh। এই ফর্মুলাটা আসছে কোথা থেকে, এটা আমার বের করা লাগবে। তো এই জিনিসটা আমি আজকের এই ডেরিভেশনে দেখাই দিই। আসলে পটেনশিয়াল বুয়েটিয়ান এই যে ক্লাসগুলো মানে রেকর্ড করতে খুবই প্যারা, কারণ হচ্ছে তোমার ফর্মুলা আমি হুট করে বসে দিলে, মানে জিনিসটা হচ্ছে এরকম যে আমি যদি আজকে ফর্মুলাটা ডিরাইভ না করি, তাহলে যারা পারে না ওরা আসলে না পারাতেই থেকে গেল। জাস্ট একটা ফর্মুলা দেখলো যে তুহিন ভাই একটা ফর্মুলা দিয়ে ম্যাথটা করাই দিছে, তো কোত্থেকে আসছে না জানিছে, কোনো ফিল নাই, কোনো কিছু নাই। তো ওই ফর্মুলাটা আবার ডিরাইভ করতে গেলে আমার আবার এদিকে প্যারা, মানে টাইম খায় অনেক। তো দেখি আর ম্যাক্স ইকুয়াল টু এটা। আচ্ছা দেখো, আমরা হচ্ছে প্রাসের একটা ফর্মুলা জানি যে নির্দিষ্ট উচ্চতা থেকে এখান থেকে মনে করে মারতেছে পড়ুক, যেখানে পড়ুক, প্রাসের যে ফর্মুলা সার্বজনীন y is equal to x tan alpha minus g x square by 2u square cos square alpha। এই ফর্মুলাটা আমরা সবাই জানি। এখন কত হচ্ছে এই ফর্মুলার মধ্যে কোনটা কি মিন করে, এই ফর্মুলাটা আমরা এই জায়গায় ইউজ করতে পারবো কিনা, এটা তো ছিল আনুভূমিকের ক্ষেত্রে। হ্যাঁ, এখানেও আমরা ইউজ করতে পারবো। দেখো এই জায়গায় যদি আমরা হিসাব করি, মনে মনে এইচ, এটা এইচ উচ্চতাই ছিল, এবং এই যে কোনটাকে যদি আলফা চিন্তা করি, তাহলে আমি এখানে বসাতে পারবো কি, ওয়াই এর জায়গায় মাইনাস এইচ বসাতে পারবো। ঠিক আছে, ওয়াই এর জায়গায় হচ্ছে মাইনাস এইচ। আচ্ছা এটা কিভাবে আসতেছে বলি, এই কোশ্চেনের যদি এই সঞ্চারপত্রটাকে যদি এই কোশ্চেনটা মিন করা যায়, এটা যখন এখান থেকে এখানে এসে পড়বে, তখন এর এদিক বরাবর সরণ কত করছে, আমরা উপরের দিকেরটাকে পজিটিভ ধরি, তো দ্যাটস ওয়াই নিচে হবে কি নেগেটিভ, তাহলে মাইনাস এইচ হবে কি, ওয়াই এর মান মাইনাস এইচ হলে তাহলে এবার কি হবে, এক্স টেন আলফা। কি করতে পারি, এক্সটা হবে কি সর্বোচ্চ আর, মানে আর ম্যাক্স যেটা, এটা হচ্ছে এক্স। সো আর ধরি এখানে আর এর মান, তারপর হচ্ছে টেন আলফা, জাস্ট আমি ইকুয়েশনটা বিল্ড করতেছি এখানে, আর টেন আলফা মাইনাস হচ্ছে জি এক্স স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 2u স্কোয়ার কজ স্কোয়ার আলফা। কজ স্কোয়ার আলফার জায়গায় কি আমি এখন কজ স্কোয়ার আলফা দিব, আমি যেটা করবো এখানে হচ্ছে সেক স্কোয়ার আলফা নিয়ে আসবো, উপরে নিয়ে এসে বসছি, মনে করো সেক স্কোয়ার আলফা ডিভাইড বাই 2u স্কোয়ার। সেক স্কোয়ার আলফাকে লেখা যায় 1 প্লাস 10 স্কোয়ার। দেখো কি হইতেছে, জাস্ট কাহিনীগুলো একটু দেখো, কোত্থেকে কি, খুব ভালো মানের একটা ম্যাথ এটা। 1 প্লাস 10 স্কোয়ার আলফা, এই জিনিসটা পাইছি আমরা, তাই না? এখন এই জিনিসটাকে আমরা জাস্ট একটু এক্সপ্লেইন করব, খালি ডানে বামে খেলাধুলা করব। ঠিক আছে, তো এখন দেখো এখান থেকে যদি আমরা এক পাশে নিয়ে আসি সবগুলারে, আমরা লিখতে পারি হচ্ছে তোমার জি এক্স স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 2u স্কোয়ার, এটার সাথে হচ্ছে 10 স্কোয়ার আলফা, দেন হচ্ছে মাইনাস আর 10 আলফা, আর এদিকে হচ্ছে তোমার প্লাসের জি এক্স স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 2u স্কোয়ার, আর এদিকে হচ্ছে মাইনাসের এইচ আছে ইকুয়াল টু 0। সো এই জিনিসটা আমরা এখানে বলতে পারি, তাই না? এবারে আমাকে একটা জিনিস বলো তো, এখানে হচ্ছে টেন আলফা যেটা, এটা একটা দ্বিঘাত সমীকরণ না? টেন আলফা এর দ্বিঘাত সমীকরণ এটাকে বলা যায়? আমাকে বলো তো, টেন আলফাকে মনে মনে একটা চলক ধরে নাও পি, তাহলে কি হয়, পি স্কোয়ারের সাথে এটা এটা একটা কনস্ট্যান্ট মান, কারণ জি এর মান কনস্ট্যান্ট আমরা জানি এক্স, তারপর হচ্ছে আচ্ছা এখানে তো এক্স এর মানটা আমি বসাইছি না, এই যে এক্স এর মানটা এখানে হবে আর বসাইতেছি না এক্স এর পরিবর্তে, তাহলে এটাও আর হয়ে যাবে, এটাও আর হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি কি হয়েছে এখানে। এখন কথা হচ্ছে এই যে আরটা বসাইছি, এখন এই দেখো 10 স্কোয়ার আলফা, 10 স্কোয়ার 10 আলফা, দেন হচ্ছে এটা। তো এখন 10 আলফা এর বাস্তব মান লাগবে আমাদের, 10 আলফা এর বাস্তব মান, 10 আলফা এর বাস্তব মান কখন পাবো আমাকে বলো তো, 10 আলফা এর বাস্তব মান কখন পাওয়া যাবে? এটাও তোমার আর হবে, জাস্ট এক্স এর জায়গায় আর।
tan আলফার বাস্তব মান তখন হবে যখন আমরা দেখো এটা যদি দ্বিঘাত ইকুয়েশন হয় নরমালি কি করতাম ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 মনে করো। এই জিনিসটার মধ্যে আমরা x এর বাস্তব ভ্যালু কখন পাইতাম, এটা ডিটারমিনেন্ট ওই যে নির্ণায়ক যেটা আর কি রুট ওভার না বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু যদি 0 হয় এবং কত 0 থেকে বড় হয় তাহলে বাস্তব মান পাওয়া পসিবল কখন, যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর মান 0 অথবা 0 বড় হয়। এখন কত হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac কই এই যে এখানে বি স্কোয়ার আর 4ac কোনটা হবে, এখানে হচ্ছে মনে মনে আমরা বলতে পারবো কাকে, এই যে এই জিনিসটাকে কি বলতে পারবো বলতো, এটাকে ধরতে পারবো a, তারপর হচ্ছে মাইনাস আর কে ধরতে পারবো b, আর এটাকে ধরতে পারবো কি পুরোটাকে c। তাহলে এখন বি স্কোয়ার মাইনাস 4ac হিসাব করি, সো এই অনুযায়ী আমরা যদি v কে চিন্তা v স্কোয়ার, v মানে হচ্ছে তোমার মাইনাস r, তাহলে r স্কোয়ার আসে এখান থেকে, ঠিক আছে, মাইনাস 4 ইন্টু a, এর মান হচ্ছে তোমার gr স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 2u স্কোয়ার, gr স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 2u স্কোয়ার 4a ইন্টু কত c হচ্ছে আবার কি c হচ্ছে gr স্কোয়ার ডিভাইড বাই u স্কোয়ার, gr স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে u স্কোয়ার, এটার সাথে কে আছে বলো, gr ডিভাইড বাই 2u স্কোয়ার মাইনাস h, এই হচ্ছে কাহিনী আমার। তো এটার মান কত হইতে হবে বলো তো, এটা থেকে বড় অথবা কি শূন্যর সমান হইতে পারে। কোত্থেকে বসাইছি, এটা পাইছি কই থেকে, এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারলাম না, কি বলতে পারবো না tan আলফার মান বাস্তব বলতে পারবো না, tan আলফার মান যদি বাস্তব না হয় তাহলে আলফার মান কি বাস্তব সম্ভব কোনোদিন, আর আলফা যদি বাস্তবে এক্সিস্টই না করে তার মানে কি আমরা কোন দিকে নিক্ষেপ করবো এটা কি বুঝতে পারবো না। তো এখানে আমরা কি করবো এখন r স্কোয়ার মাইনাস 4gr স্কোয়ার ডিভাইড বাই 2u স্কোয়ার, এটা হচ্ছে এই জিনিসটা গ্রেটার অর 0। এখন এখান থেকে আমরা কি করতে পারি r স্কোয়ার দিয়ে ভাগ দিয়ে দিই, r স্কোয়ার দিয়ে ভাগ দিলে কি আসে 1 মাইনাস 4g ডিভাইড বাই হচ্ছে 2u স্কোয়ার gr স্কোয়ার ডিভাইড বাই 2u স্কোয়ার মাইনাস h গ্রেটার অর ইকুয়াল হচ্ছে 0। সো এখন আমরা কি করবো এখানে বলো, এখন হচ্ছে সিম্পল ক্যালকুলেশন করে দিব, সিম্পল ক্যালকুলেশন শুরু করে দেই। উপরে নিয়ে যায় সবগুলোরে, এটার আগে নিচে গুণ দিয়ে দিই 1 মাইনাস 4g স্কোয়ার r স্কোয়ার, আর এটা হচ্ছে কত 4u স্কোয়ার আসতেছে আলটিমেটলি, সরি u টু দি পাওয়ার 4, আর মাইনাসে মাইনাসে প্লাস 4gs ডিভাইড বাই হচ্ছে 2u স্কোয়ার গ্রেটার ইকুয়াল 0। তারপর শিফট করে দিই জাস্ট ওই পাশে নিয়ে যাই আমি 4g স্কোয়ার r স্কোয়ার 4u টু দি পাওয়ার 4, এটা যদি এই পাশে রাখি লেস অর ইকুয়াল দেন হচ্ছে 1 প্লাস 4gh ডিভাইড বাই হচ্ছে 2u স্কোয়ার, ঠিক আছে, এই জিনিসটা আমরা পাই। এখন এই জিনিসটা আমরা জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আসি, কপি করলাম, কপি করে এই পাশে নিয়ে আসি, এখান থেকে হচ্ছে বাকি কাজটা করে ফেলি আমরা, দেখো এটা যে 2u স্কোয়ার gh 4gh, আচ্ছা একবারে লিখে ফেলি, আর এখানে যেটা থাকে সেটা হচ্ছে জি স্কোয়ার আর স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে ইউ টু দি পাওয়ার 4। এখন কত হচ্ছে এই পাশে নিয়ে যায় সবগুলারে, এই পাশে যদি নিয়ে যায় সবগুলারে তাহলে কি আসতেছে বলো তো, আর স্কোয়ার লেস অর ইকুয়াল ইউ টু দি পাওয়ার 4 যদি হয় তাহলে ইউ স্কোয়ারের সাথে ডিভাইড হচ্ছে জি স্কোয়ার ইন্টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2gh, এই জিনিসটা পাইতেছি। এই জিনিসটা যদি পাই এটাকে আমি রুট করে দিব উভয় পক্ষে, কোনো প্রবলেম নাই, এটাকে উভয় পক্ষে রুট করলে কি আসতেছে বলো, আর লেস অর ইকুয়াল ইউ বাই জি রুট করছি কারণ ইউ স্কোয়ার জি স্কোয়ার ছিল, সো ইউ বাই জি আসছে, আর এদিকে হচ্ছে কত রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 2gh, এই জিনিসটা চলে আসছে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে আলটিমেটলি পাইলাম না এই জিনিসটা, এটা হচ্ছে কি আর এর ভ্যালিড ভ্যালু, মানে আর এর মান ইউ বাই জি রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 2gh এর চাইতে ছোট অথবা সমান হবে, বাট বড় হইতে পারবে না। এখন যদি বড় না হইতে পারে আর ম্যাক্সের মান কত হবে আমাকে বলো,
আর ম্যাক্স, বলো আর ম্যাক্স এর মান কত হবে? আর ম্যাক্স এর হাইয়েস্ট মান কত হতে পারে? ইউ বাই জি ইন্টু কত রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 2gh। এখন ভাই তোমার যদি কারোর এই ফর্মুলাটা মুখস্থ থাকতো, তুমি এই যে পটেনশিয়াল বুয়েটের ম্যাথে 10টা মার্কস 1 মিনিটের চাইতেও কম সময় লাগতো। এটা ম্যাক্সিমাম বলাবেন মুখস্থ করে না, এটা স্কিপ করে। সো এটা হচ্ছে তুমি মুখস্থ করে নিতে পারো, অথবা নয়তো তোমার এখানে যাইয়া ডেরিভেশন দেখানো লাগতো। ঠিক আছে, সো এই জিনিসটা যদি আমি বসাই, এটার আনসার কত আসতেছে আমাকে বলো তো। এখানে 60 মিটার উচ্চতায় বসাইছে, সো আমি এখানে জাস্ট আমি ভ্যালুগুলো বসাই। ক্যালকুলেটর কোথায়? আচ্ছা দেখো, ভ্যালুটা বসে জাস্ট ইউ বাই জি, ইউ কত এখানে 30 বাই জি হচ্ছে 9.8, তাহলে 9.8 বসাইলাম, ইন্টু হচ্ছে রুট ওভার ইউ স্কোয়ার, ইউ হচ্ছে 30 স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু 9.8 ইন্টু কত এইচ এর মান হচ্ছে 60, তাহলে 139। আলটিমেটলি আনসার যেটা আসে এটা বসাইলে 139.479 মিটার। তো তুমি যদি মনে করো যে ফর্মুলাটা মুখস্থ থাকতো, তুমি জাস্ট এখানে জাস্ট ফর্মুলাটা লিখতে আর আনসারটা লিখতে, তোমার 10 মার্কস দিতে বাধ্য থাকতো, বুঝছো? তোমার এত ডেরিভেশন দেখানো দরকার ছিল না ওইখানে, জাস্ট ফর্মুলা এন্ড হচ্ছে আনসার। বুঝতে পারছি? এই হচ্ছে ডেরিভেশন। তোমরা যদি চাও আমি হচ্ছে তোমাদেরকে স্লাইডটা দিয়ে দিতে পারি, যদি আমি রেসপন্স পাই। রেসপন্স না পাইলে আমি দিব না, ঠিক আছে? তারপর দেখো, তো তারপর যেটা দেওয়া আছে আমাদেরকে, 2 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো তারে 30 কেজি ভরের বস্তু ঝুলিয়ে দিলে তাপমাত্রা কত বৃদ্ধি পাবে। দেখো এখানে কাহিনীটা কি, বেশি কিছু না, একদম সিম্পল একটা কোশ্চেন, জাস্ট কনসেপ্টের খেলা। এখানে হচ্ছে তুমি একটা তার আছে, তারের মধ্যে আমি মনে করি একটা বস্তু ঝুলাই দিছি। এখন এই যে ঝুলাই দিছি, ঝুলানো বস্তুর ভর হচ্ছে 30 কেজি। তারটার ব্যাসার্ধ দেওয়া আছে কত? আর ইকুয়াল টু 2 মিলিমিটার। এখন 2 মিলিমিটারকে আমি 2 ইন্টু 10 ইনভার্স কত 3 মিটারে লিখতে পারি। ওকে, এটার ভর হচ্ছে কত? 30 কেজি। ফাইন। এখন আমাকে চাইছে কি যে তাপমাত্রা কত বৃদ্ধি পাবে, এটাকে যদি আমি এখানে ঝুলাই দিই, এটার তারের মধ্যে কি হবে বলো তো? তারটা হচ্ছে একটু প্রসারিত হবে। প্রসারিত যদি হয়, এটার মধ্যে কি হবে? শক্তি, বিভব শক্তি জমা হবে। ওই বিভব শক্তির কারণে ওর মধ্যে কি হবে? টেম্পারেচার গ্রো করবে। ঠিক আছে, সো এখন এই জিনিসটা হচ্ছে কিভাবে কি হইতেছে, এই জিনিসটা আমরা একটু দেখি। ওর মধ্যে সঞ্চিত শক্তি কত হবে বলো? আচ্ছা, আমরা একটা কনসেপ্ট পড়ছি, দেখো এখানে হচ্ছে ওর কি কি দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে, দেন হচ্ছে এটা ঘনত্ব, এটা হচ্ছে আপেক্ষিক তাপ, আর এটা হচ্ছে তোমার ইয়াং গুণাঙ্ক। এখন কথা হচ্ছে এগুলো তো মান দেওয়া আছে, এখানে কি আয়তন বের করার মতো কোনো কিছু দেওয়া আছে ওদের? দেখো এটার তারের কিন্তু দৈর্ঘ্যগত এটা দেয় নাই। তো আমি তোমাদেরকে একটা ছোট্ট একটা জিনিস মনে করাই দিই, আমরা একক আয়তনে সঞ্চিত শক্তি এই কনসেপ্টটা পড়ছিলাম। একক আয়তনে সঞ্চিত শক্তি কত? একক আয়তনে সঞ্চিত শক্তি ইউ মেবি ছিল এককটা সম্ভবত, আমি মানে চলকটা আমি ঠিক খেয়াল নেই, যেটাই হোক তুমি ইউ ধর। একক আয়তনে সঞ্চিত শক্তি হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি ছিল, তাই না? হাফ ইন্টু পীড়ন ইন্টু হচ্ছে কত? বিকৃতি। আমার আসলে এগুলো আছে না যে মুখস্থ করতে পারতাম না, আমি সবসময় যে নাম দিয়ে মনে রাখতাম, কারণ হচ্ছে আমার প্যাস লাগাই যেত। সো হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, তাই না? আবার আমরা যে এই সূত্র জানি, হুকের সূত্র, পীড়ন ইকুয়াল টু কি? বিকৃতি ইন্টু কি বলো? বিকৃতি ইন্টু হচ্ছে গুণাঙ্ক, ইয়াং গুণাঙ্ক। এখন কথা হচ্ছে ভাইয়া, এখান থেকে আমরা বিকৃতিকে রিপ্লেস করে দিতে পারি কিসে? পীড়নে রিপ্লেস করে দিতে পারি। তাহলে বিকৃতি ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া? বিকৃতি ইকুয়াল টু হবে পীড়ন ইন্টু কত? পীড়ন ইন্টু 1/y, মানে 1/, ইয়াং মডুলাস। এই জিনিসটা আমরা বিকৃতির পরিবর্তে রিপ্লেস করে দিতে পারি। এখন এই জিনিসটা যদি এখানে রিপ্লেস করে দেই, তাহলে কত আসতেছে বলো তো? বিকৃতির পরিবর্তে আনতেছি কারে? যে পীড়ন ইন্টু 1/y, তার মানে আমার যেটা আসতেছে পীড়ন স্কোয়ার চলে আসতেছে আর 1/y গুণ হতেছে, তাই না? 1/y। সো এই জিনিসটা পাই গেছি একক আয়তনে সঞ্চিত কি শক্তি। এখন কথা হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি আমরা পাই গেছি, এই শক্তিটা একক আয়তনে টেম্পারেচার বৃদ্ধির জন্য দায়ী না? তুমি একটু লজিক্যালি থিঙ্ক করো, যে আমরা হচ্ছে প্রথম হচ্ছে টোটাল এনার্জিটা বের করতাম, কতটুকু শক্তি সঞ্চিত হয়েছে, ওই শক্তি দিয়ে আমরা কি করতাম? যে টেম্পারেচার, ফুল বডির টেম্পারেচার বাড়াইতো। এখন কথা হচ্ছে আমরা প্রত্যেক একক আয়তনের জন্য মেজার করতেছি, প্রত্যেক একক আয়তনের জন্য যে পরিমাণ শক্তিটা স্টোর হবে এখানে জমা হবে, ওই এনার্জি দিয়ে কি হবে? সে টেম্পারেচারটা গ্রো করবে ওর। তাহলে আমরা যেটা বলতে পারি একক আয়তনে, লাইক একক আয়তনে যদি আমি বলি, তাহলে কি করতে পারবা এখানে বলো? আমরা নর্মালি জানতাম কি, মনে করো যেই পরিমাণ একটা তাপ যদি দেই, কিউ পরিমাণ তাপ দিলে বা কিউ পরিমাণ এনার্জি দিলে কি হইতো? এম এস ডেল থিটা। এম এস ডেল থিটা আমরা
থার্মোডাইনামিক্স এর ফর্মুলা পড়ছি। এখন কথা হচ্ছে এটা যদি একক আয়তনে হয়, একক আয়তনের জন্য আমি মনে করি এটাকে কিউ না রেখে অন্য একটা চলক ধরলাম এটাকে আমি কভার কথা ডাব্লিউ ধরলাম, সমস্যা নেই। এম বাই ভি হয়ে যাবে না? এম বাই ভি কি একক আয়তন, আমি হিসাবটা করতেছি। একক আয়তন জিনিসটা কি হবে? এম বাই ভি মানে হচ্ছে রো, তাহলে রো এস ডেল থিটা। এখন কথা হচ্ছে ভাইয়া এখানে রো হচ্ছে ঘনত্ব, এস হচ্ছে আপেক্ষিক তাপ বস্তুর, আর থিটা হচ্ছে কি টেম্পারেচার কতটুকু বাড়াইছে, পার্থক্য যেটা, হ্যাঁ ওই জিনিসটা এইটা দিয়ে আমরা মেজার করব, ঠিক আছে? এখন এই যে জিনিসটা কার সমান হবে বলো তো? এই জিনিসটার সমান হবে না? ইউর সমান হবে না? তুমি আমাকে বলো ইউর সমান হবে কিনা। তো আমরা এখান থেকে ইউর মান বের করতে পারবো কিনা আমাকে বলো। ইউ মানে কি? হাফ ইন্টু পিরন স্কোয়ার ইন্টু 1/y, ঠিক আছে? তো পিরন স্কোয়ারের মান কত? পিরন কত এখানে বলো? পিরন আবার কি? এফ বাই এ না পিরন? এফ বাই এ যদি হয় তাহলে আমাকে বলো, এখানে আমি জাস্ট ক্যালকুলেট করি। এখানে এফ এর মান কত? এখানে এফ এর মান কত? 30 ইন্টু জি, তাহলে কত আসতেছে আলটিমেটলি দেখো, এফ এর মান হচ্ছে 30 ইন্টু 9.8 ডিভাইডেড বাই হচ্ছে এ, এর মান হচ্ছে তোমার, এটা যেহেতু তার, সো এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেটা হবে এ ইকুয়াল টু কত হবে? পাই আর স্কোয়ার। তো পাই ইন্টু হচ্ছে আর স্কোয়ার, আর হচ্ছে কত? 2 ইন্টু tan ইনভার্স 3 হোল স্কোয়ার। ওকে, তাহলে আমি এর মান পাইতেছি, এর মান পাচ্ছি হচ্ছে তোমার, আচ্ছা টোটাল ইউর মান, সরি টোটাল পিরনের মান পাই গেছি হচ্ছে আর 2.3 ইন্টু হচ্ছে 10⁻⁷, ঠিক আছে? তো পিরন স্কোয়ার, পিরনের মানটাকে আমি সেভ করতেছি। এখন কত হচ্ছে ভাই, দেখো ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এককে দেওয়া আছে, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এটাকে আমরা আমাদেরকে এসআই এককে কনভার্ট করতে হবে। এসআই এককে কিভাবে কনভার্ট করব দেখো, এই যে 1.1 ইন্টু 1.1 ইন্টু কত 10⁻12 ডাইন পার কত সেন্টিমিটার স্কোয়ার, এটাকে আমরা কি করব? নিউটন পার মিটার স্কোয়ারে কনভার্ট করব। এটাকে নিউটন পার মিটার স্কোয়ারে কনভার্ট করতে হলে 1 নিউটন সমান কি জানি আমরা? 10⁵ ডাইন জানি না? তাহলে আমরা যেটা করবো এখানে 1.1 ইন্টু হচ্ছে 10⁻12 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 5 গুণ দিলে হচ্ছে আমরা নিউটন এককে চলে যেতেছে, নিউটন পার এটা সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 1 সেন্টিমিটার স্কোয়ারে যদি আমরা কনভার্ট করি কিসে? মিটারে, তাহলে যেটা করতে হবে 100 ইন্টু 100 মানে 10⁻4 দিয়ে গুণ দিতে হবে 10⁻4, আর একক হবে কত এখানে? নিউটন পার মিটার স্কোয়ার। এখন আলটিমেটলি এখান থেকে কত আসতেছে দেখো, 4 5, তাহলে থাকতেছে 10⁻1, তাহলে আলটিমেটলি যেটা আসবে 1.1 ইন্টু 10⁻⁻ কত 11 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে আমরা এই জিনিসটা পাই গেছি। এটা কি আসলে? এটা হচ্ছে আমাদের ইয়াং গুণাঙ্ক ওয়াই এর মান। এখন ওয়াই এর মান জানি, পীড়নের মানও জানি, তাহলে আমরা এই জিনিসটা বের করে ফেলতে পারবো না? হাফ ইন্টু কত হবে? পীড়ন স্কোয়ার ইন্টু হচ্ছে 1/y এর মান 1.1 ইন্টু 10⁻11। সো আলটিমেটলি আমার এখান থেকে তোমার এই যে ইউর মান যেটা আসতেছে 2488.0107 এটা পাইতেছে। এখন ইউর মান কার সমান বলো তো? ইউর মান হচ্ছে রো এস ডেল থিটা। তাহলে এখন বলো 2488.0107 ইকুয়াল টু হচ্ছে রো, রো কত এখানে? 8000 কেজি, 8000 কেজি পার মিটার কিউব, যেহেতু এস এর মান হচ্ছে, সরি এস এর মান 0.42। আচ্ছা এখানে এস এর মানটা কোন এককে দেওয়া আছে দেখো তো? জুল পার গ্রাম পার কেলভিন এরকম এককে দেওয়া আছে, তাহলে আমাদেরকে এটাকে কেজি এককে নিতে হবে। সো এটাকে আমরা যদি কেজি এককে নেই তাহলে কত আসে দেখো, এস এর মান এস আছে হচ্ছে 0.42 জুল পার কেলভিন পার গ্রাম, গ্রাম যদি হয় তাহলে 10⁻3, তাহলে হচ্ছে আলটিমেটলি 420 আসে 10 কিউব দ্বারা গুণ করে দিলে। তাহলে এটা হচ্ছে 1000 দিয়ে গুণ দিব, তাহলে 420। আচ্ছা তাহলে এস এর মান 420 আসতেছে, আর থিটা হচ্ছে কত? তাপমাত্রা বৃদ্ধি পাবে, সো এটা হচ্ছে ডেল থিটাতে আমরা রাখবো। এখান থেকে হচ্ছে আমরা ডেল থিটার ভ্যালু বের করে ফেলবো, ঠিক আছে? তো ডেল থিটার ভ্যালু কত এখানে আমরা একটু হিসাব করি।
এটাকে হচ্ছে 8,000 দিয়ে ভাগ দিতে হবে, 420। সো আলটিমেটলি আমার এখান থেকে যেটা আসতেছে 7.4 ইন্টু হচ্ছে 7.40479 ইন্টু হচ্ছে 10^4। এটা কোন এককে আসবে? কেলভিন এককে আসবে, যেহেতু আমরা এস একক নিয়ে কাজ করছি। সো আমার আনসার হবে কি 7.40479 ইন্টু হচ্ছে 10^4 কেলভিন। তাহলে তাপমাত্রা কতটুকু বাড়বে? এতটুকু। কেলভিনে রাখতে পারো বা সেলসিয়াস, 1 কেলভিন 1 সেলসিয়াস, পার্থক্যটা সেম হয়। দ্যাটস ওয়াই তুমি এত ডিগ্রি কেলভিনও বলতে পারো, এত ডিগ্রি সেলসিয়াসও বলতে পারো, বৃদ্ধি পাবে। তবে ফারেনহাইট বলতে পারবা না, কিন্তু ফারেনহাইট বলতে হলে তোমার কি করতে হবে? 1.8 দিয়ে গুণ করতে হবে। থার্মোডিনামিক্সে না যাই, জাস্ট বলে রাখলাম আর কি। ওকে, তারপরে কোশ্চেন, খুব দারুণ একটা কোশ্চেন এবং খুব কনসেপচুয়াল একটা কোশ্চেন এটা, বুঝছো? মানে আমি বলি জাস্ট, মানে এই কোশ্চেনটা একদম মানে ফিল পাওয়ার মতো একটা কোশ্চেন। লাইক মানে তোমাকে এখানে 2-3টা কনসেপ্ট একসাথে অ্যাড করে দিছে। সো অনেক পোলাপান কি করবে, যে জিনিসটা মানে ফিলই করতে পারবে না যে কি করছে, বা যারা পারবে না এটা একদমই পারবে না, আর যারা পারবে ওরা মানে ঠিকঠাকই পারবে আর কি, এর মাঝামাঝি কোনো পজিশন হইতে পারে না এখানে। সো যাই হোক, আমি কথা না বললে তোমাকে একটু সলভ করে দিই। একটি স্থির লিফটের মধ্যে একটি সরল দোলকের দোলনকাল টি। একটা লিফট আছে, লিফটটা হচ্ছে স্থির অবস্থায় আছে। এখানে সরল দোলক যদি আমি চিন্তা করি, সরল দোলক আছে এখানে, এমনি এমনি দুলতেছে। এখন কথা হচ্ছে এই যে দুলতেছে, এটা দোলনকাল হচ্ছে টি, ঠিক আছে? এরকম আমি রাখলাম, মনে করো এই পজিশনে রাখলাম, ঝুলে রাখলাম টি। এখন কথা হচ্ছে ভাইয়া, দোলকটি তেলের মধ্যে নিমজ্জিত করছে, মানে এই সবটা অংশ আছে না, আমি তেল দ্বারা কি করছি, ফিল করে দিছি। মনে করো এই তেল তেল তেল, মনে করো এখানে আমি তেল দিয়ে দিছি। তেলের দাম এমনি বাড়তি, ওরা আবার এখানে কোশ্চেনের মধ্যে তেল দিয়ে ঢুকাই দিছে। আচ্ছা, তো তারপর হচ্ছে দোলকটিকে তেলের মধ্যে নিমজ্জিত করার পর লিফটটিকে উপরের দিকে, চিন্তা করো মানে পোলাপানটা প্যাশনের বুদ্ধি খালি দেখো, নিচ থেকে উপরের দিকে, ঠিক আছে, তুলতেছে কত G/4। তো এই ধরনের গতিশীল করছে। দোলকের দোলনকাল কত? এখন চাইছি দোলকের দোলনকাল কত, বুঝতে পারছে? তো এখন আমি একটা কথা বলি তোমাকে, দোলকের দোলনকাল যে চাইছে, পরে কি দৈর্ঘ্য কোনো চেঞ্জ করছে? দৈর্ঘ্য চেঞ্জ করে না, জাস্ট চেঞ্জ করছে কি, এই যে ত্বরণ যেটা, কার্যকরী ত্বরণ যেটা, ওইটা চেঞ্জ হবে। তো প্রথমে একদম ফার্স্টে যদি আমরা চিন্তা করি, একদম ফার্স্ট যখন তেল টেল কোনো কিছুই ছিল না, জাস্ট এমনি কি দোলকটা হচ্ছে দুলায় রাখছে, আর হচ্ছে তোমার মানে লিফট স্থির ছিল। সো ওই কেসে আমরা চিন্তা করি টি ইকুয়াল টু কি হবে, 2π√L/g। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য যেটা, জি নর্মাল অবস্থায় যে জিটা থাকে লিফট স্থির অবস্থায়, মানে আমাদের যে নর্মালি যেটা ফিল করি আর কি, ওইটা। তো ওইটার দোলনকাল হচ্ছে এটা। তো এখানে দেওয়াই আছে, দেখো টি দেওয়া আছে না, সো আমরা এখানে টি ইউজ করছি। এখন কথা হচ্ছে আমাদের নিউ কেসে কি হইতে পারে? নিউ কেস হচ্ছে আমরা টি প্রাইমটা বের করব। টি প্রাইম ইকুয়াল টু হচ্ছে কি 2π√L। এল তো সেমই থাকবে দুই ক্ষেত্রে, জাস্ট জি এর মানটা চেঞ্জ হবে। সো আমরা এখানে হচ্ছে জি প্রাইম ইউজ করব। জি প্রাইম কোনটা? এমন একটা জি যেটা হচ্ছে কার্যকরী কি ত্বরণ, ঠিক আছে, কার্যকরী ত্বরণ, লিফট উপরে উঠা অবস্থায়, এবং হচ্ছে ইয়ের মধ্যে এই যে দোলকটা যে নিমজ্জিত করছে, এখানে কি আসবে, প্লবতার কাহিনী চলে আসবে। সো এই জিনিসগুলা রিলেট করে সবকিছু ক্যালকুলেশন করে যে জিটা পাবো আমরা, ওইটা হচ্ছে জি প্রাইম ধরছি। এখন কত হচ্ছে আমার এখানে বলছে কি দোলনকাল কত, আমি এটাকে এই যে এই জিনিসটাকে আছে না, আমার টিতে কনভার্ট করা লাগবে, যেহেতু টি চলকে দিছে। যদি এখানে সেকেন্ড বা কোনো কিছু দিত, তাহলে আমরা এটাকেও সেকেন্ড বা অন্য কোনো একটা নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করতে পারতাম। সো আমরা এখন কি করব, দেখো আমাদের এখানে ফার্স্ট অফ অল কাজ এখানে হচ্ছে দুইটা কনসেপ্ট বলতে, লাইক প্রথমত হচ্ছে লিফটটাকে আমরা উপরের দিকে তুলতেছি। উপরের দিকে যদি একটা লিফটকে তুলি, তখন এর কি হয়, ত্বরণটা বেড়ে যায় না? কার্যকরী ত্বরণটা আমরা অনুভব করি কি ভারী, নিজেদেরকে ভারী অনুভব করি। সো আমাদের কার্যকর ত্বরণটা বাইরে যাবে। কত ত্বরণে? এটা এ হচ্ছে G/4। এই ত্বরণে কি করতেছে, উপরে তুলতেছে। তাইলে এর যেই তোমার ভিতরে এই যে এই দোলকটার জন্য যে কার্যকরী ত্বরণ হবে, তখন জাস্ট উপরে নেওয়ার জন্য, এখনো কিন্তু আমি তেলে ডুবাই নাই, জাস্ট উপরে নিতেছি। সো জি ইকুয়াল টু কি হবে বলো? জি এখানে জি দিলাম না, G1 দিলাম মনে করো, ঠিক আছে? ওইটা যেহেতু জি প্রাইম ডিক্লেয়ার করে ফেলছে, এটা G1 মানে হচ্ছে জি প্লাস কত, G/4, মানে কত আসতেছে 5/4 জি। এই জিনিসটা চলে আসছে, এটা জাস্ট উপরে তোলার সময় কার্যকরী ত্বরণ। এখন কথা হচ্ছে ভাইয়া, উপরে তো তুলতেছি, এখন আবার কি তেল দিয়ে ফিল করে দিছি। এখন যদি ভাই তেল দিয়ে ফিল করে দেই, আমি হচ্ছে এটা এই জায়গায় রাখি উপরে, এখন হচ্ছে সেম জিনিসটাই আনবো জাস্ট নিচে। এখন উপরে যেতেছে, প্লাস হচ্ছে কি তেল দ্বারা ফিল করে দিচ্ছি এখানে, এই যে
হাইলাইটার, এই যে, ঠিক আছে, এটা হচ্ছে আমি তেল দ্বারা ফিল করে দিছি। তেল দ্বারা যদি ফিল করে দেই ভাইয়া, এখন কি হবে, এখন হচ্ছে আমার জিটা চেঞ্জ হয়ে যাবে। এই যে জিটা চেঞ্জ হবে, কোন হারে চেঞ্জ হবে আমি বলে দিই। ফর্মুলাটা হবে, এখন বর্তমানের যে জি, ওইটা দেখো, আমি জি নিউ যদি ধরি বা জি প্রাইম, ওই যে আমরা যেটা বের করব, এটা হচ্ছে বর্তমানের জি। বর্তমানের জি কত আমাকে বলো এখানে, 5/4 ইন্টু জি, কিন্তু কত হবে 1 মাইনাস রো তরল বাই হচ্ছে রো বস্তু, ঠিক আছে। মানে এক্সিস্টিং যেই তরলটা ছিল এটার সাথে কি হবে, 1 মাইনাস রো তরল বাই রো বস্তু হয়ে যাবে। এখন ভাই এই ফর্মুলাটা কি ভাই আপনি নাজিল করছেন? না, আমি নাজিল করি না, এটা হচ্ছে নর্মাল, ওই যে তোমার প্লবতা আছে না, প্লবতার কনসেপ্ট থেকে আসছে। এখন অনেকে হয়তো বা জিনিসটা ধরতে পারবা না, সো আমি একটু বুঝাই দিই, খুব সুন্দরভাবে বুঝাই দিই, জাস্ট তোমরা একটু দেখো যে কোত্থেকে আসতেছে, কোত্থেকে কি কাজ করতেছে। এখানে প্লবতার কনসেপ্ট কিভাবে আসছে, এখানে হচ্ছে সুন্দর করে হচ্ছে এটা ধরি, অনলাইনে আসলে পড়াইতে এই জন্য মজা দিই, স্মার্ট বোর্ডে আঁকায় আঁকায় দেখা যায়। আচ্ছা দেখো, এখানে হচ্ছে আমি মনে করো পানি দিয়ে রাখছি বা তরল, ঠিক আছে, তরলে রাখছি। এখানে এখানে হচ্ছে তরল আর কি, তো তরলের মধ্যে আমি একটা বস্তু কি করব, সম্পূর্ণ নিমজ্জিত করে দিব মনে করো, ঠিক আছে। এই যে ডুবে গেছে মনে করো বস্তুটা, ওই যে জাস্ট হিসাব করতেছে আর কি। দেখো এ হচ্ছে বস্তুটা নিমজ্জিত অবস্থায় আছে। এখন কত হচ্ছে, এই বস্তুটার যে ইফেক্টিভ যে ওয়েটটা ছিল, মনে করো আগে ছিল কত, আমরা 100 নিউটন অনুভব করতাম আলগি দিলে। এখন কি 100 নিউটন অনুভব করতে পারবো? না, 100 নিউটন অনুভব না, একটু কম করব। কত কম করবো, এটা হচ্ছে আমাদের কি আপেক্ষিক ওজনটা অনুভব করব। এই আপেক্ষিক ওজনটা কত, এটা আমরা মেজার করব। দেখো এটার নর্মাল ওজন, মানে নর্মাল অবস্থায় কি থাকতো, এমজি থাকতো, তাই না। এমজি হচ্ছে কি ভি, অন্য কালার দিয়ে লিখি, এটার ভি এর সাথে কি করব, রো গুণ দিব, রো এর সাথে কত, জি এর গুণ দিব। এটা হচ্ছে রো বস্তু, ঠিক আছে, কারণ বস্তুর ইফেক্টিভ ওয়েট বের করতেছি, দ্যাটস ওয়াই এটা। এখন কত হচ্ছে, নর্মাল অবস্থায় এটা ছিল, এখন কত হচ্ছে, আমরা যখন এখানে ডুবাবো এটা কিছু কি ওজন হারাবে। এই হারানো ওজনের পরিমাণ কত, যে তরলটা সে অপসারণ করবে ওই তরলের ওজনের সমান। ওই তরলটা কত, ওই তরলটা হচ্ছে ভি, মানে ওর আয়তনের সমানই তরল কিন্তু গেছে। তো ওই আয়তনের সমান তরল হচ্ছে ভি ইন্টু রো, কত বলো, তরল ইন্টু হচ্ছে কত, জি। তাহলে এই জিনিসটা সে কি করবে, হারাবে না, বডি থেকে ওর হারাই যাবে, এই ইফেক্টিভ এই ওয়েটটা ও হারাই ফেলবে এখান থেকে। তাহলে এটা মাইনাস, হারাই ফেলছে, হারাই যে ফেলছে, হারানোর পরে ও কাকে পাবে বলো, এই যে হারাইছে, হারানোর পরে ওর যেই টোটাল মানে নেটটা থাকবে না, নেট মানে ইফেক্টিভ, এখন হচ্ছে এটা থেকে এটা বাদ দিলে ওর মেইন যেটা ফিল করবে আর কি, ওই জিনিসটা পাবো আমরা এখানে। সো আমরা ওই জিনিসটা যদি পাই, ওইটাকে লিখি আবার মনে করো এম ইন্টু জি ইফেক্টিভ লিখি, এটা লিখতে পারি। এখন এম মানে কি, আবার রো আর ভি গুণফল। এই যে এই রো জিনিসটা কি, বস্তুর ক্ষেত্রে না, আমরা বস্তুর একটু মেজার করতেছি, বস্তুর ইফেক্টিভ। এখন দেখো ভাইয়া, এখান থেকে হচ্ছে আমরা প্রত্যেকটা জায়গা থেকে ভি 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 কেটে দিতে পারি। এই যে ভি আছে না, ভি 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 কেটে দিলাম, সবগুলা সেম। তো রইলো রইলো হচ্ছে রো বস্তু জি ইফেক্টিভ, রো বস্তু ইন্টু জি মাইনাস হচ্ছে রো তরল ইন্টু জি। এখন কত হচ্ছে ভাইয়া, আমরা এখান থেকে করে দিতে পারি, ওই পাশে নিয়ে ভাগ করে দেই জিনিসটাকে। রো বস্তু আমি যদি এটাকে ভাগ করি ওই পাশে, তাহলে এদিকে থাকলো কি, জি ইফেক্টিভ থাকলো ইকুয়াল টু হচ্ছে জি মাইনাস জি ইন্টু কত, রো তরল বাই কত, রো তরল বাই হচ্ছে রো বস্তু, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা পাইছি। এখন এই জিনিসটা যদি পাই, এখান থেকে জি কমন নিতে পারি না, জি কমন নিলে আসি কি 1 মাইনাস রো তরল ডিভাইড বাই হচ্ছে রো বস্তু, ঠিক আছে। সো জি ইন্টু 1 মাইনাস রো তরল বাই রো বস্তু। বুঝতে পারছি তো ইফেক্টিভটা কিভাবে হয়, কোন একটা তরলের মধ্যে যখন নিমজ্জিত করি তখন যে ইফেক্টিভনেসটা কোত্থেকে আসে, এই যে এটার সাথে, এই ফর্মুলাতে। সো আমার যদি তখন ত্বরণে যদি হয় মনে করো জি বাই 4, এই যে এখানে কত ছিল 5/4 জি ছিল, সো এটার সাথে জাস্ট এটা এক্সট্রা হিসাবে গুণ হবে, তাহলে আমরা এখানে জি প্রাইমটা পাই যাব। এখন আমার মেইন কাজই হচ্ছে জি প্রাইম বের করা এখান থেকে, বুঝতে পারছি। সো আমরা এখন জি প্রাইমটা বের করে ফেলবো, দেখি জি প্রাইম কিভাবে বের করব। সো এখান থেকে হচ্ছে আমরা জি প্রাইম সমান লিখবো যেটা
5/4 ইন্টু হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে সরি 9.8 না, আমরা জিতে রাখবো কারণ আমরা নুমেরিক্যাল ভ্যালু বের করবো না, আমরা 1 মাইনাস রো তরল বাই রো বস্তু। এখানে একটা কথা আছে দেখো, এই যে তরলের ঘনত্বের কত 3 গুণ, মানে হচ্ছে ভবের ঘনত্ব যেটা তরলের ঘনত্বের 3 গুণ, মানে রো বস্তু ইকুয়াল টু কি 3 ইন্টু রো কি তরল, তাহলে তরল বাই ইয়ে মানে হচ্ছে 1/3 আসতেছে, তাহলে এখানে হচ্ছে 1/3 লিখতে পারি 1/3। তাহলে আলটিমেটলি ভিতর থেকে ক্যালকুলেশন করে টোরে আমরা কত পাইতেছি দেখো 4/5 সরি 5/4 ইন্টু হচ্ছে 2/3, তাহলে 5/6 পাইতেছি 5/6g। এখন আমার কথা হচ্ছে নতুন ক্ষেত্রে যখন আমরা বসাবো জি প্রাইম মানে কি বলো 5/6g, তাহলে 5/6g বসাবো 2π√L/5/6g। সো এখান থেকে যদি এই জিনিসটা বাইরে আনি টোটালি আলটিমেটলি থাকতেছে কি √1.2 ইন্টু হচ্ছে কত পুরাটা আগের জায়গায় যদি আমি লিখি তাহলে টি কে আমরা রিপ্লেস করে দিতে পারি এই জায়গায়, লাইক হচ্ছে টিটাকে এই জায়গায় নিয়ে আসছি, শেষ, আর কোনো কিছুই নাই। এই জিনিসটা পাওয়া যায় √1.2। তো √1.2 এর মান কত ভাইয়া 1.0954 এরকম সামথিং একটা আসে, তাহলে আমার আনসার যেটা আসবে আলটিমেটলি 1.0954 টি। তো নতুন দুলনকাল হবে কত 1.0954 অথবা কি বলতে পারবো √1.2 ইন্টু টি। সো এই হচ্ছে আমার আনসার, বুঝতে পারছি। তো 27 নাম্বার আমাদের শেষ, তারপর যেটা করব 28 নাম্বারে চলে যাই। খুবই ভালো ম্যাথ ছিল 27, কনসেপচুয়াল খুবই ভালো। 28 নাম্বার খুবই সহজ একটা ম্যাথ, বলা হচ্ছে গড়মুক্ত পদ দেওয়া আছে এখানে, এই যে গড়মুক্ত পদ দিছে আর দিছে কি অনুর ব্যাসার্ধ হচ্ছে এই যে এটা, আর বলেছে বায়ুর তাপমাত্রা 37°C হলে বায়ুর চাপ কত। দেখো আমরা জানি কি পিভি ইজ ইকুয়াল টু কি এনআরটি জানি, ওকে এই জিনিসটা জানি। এখন কথা হচ্ছে ভাইয়া এখানে আমাদের চাপ বের করতে আমার কি কি লাগবে N/V ইন্টু হচ্ছে RT। এখন কথা হচ্ছে যে এন কি এন ছিল মোলে, তাই না, এন মোলে ছিল, আর ভিটাকে যদি আমি মিটার কিউবে রাখি তাহলে আর কে এসআই মানে তোমার 8.314 ওই এককে নিতে হবে, আর হচ্ছে পিটাকে রাখতে হবে কি প্যাসকেল এককে। সো আমরা যেহেতু এসআই এককে করবো এখন ম্যাথটা, এখানে আমরা জিনিসটাকে একটু চিন্তা করি, এটা মোল ছিল, মোলকে আমি যদি সংখ্যায় কনভার্ট করতে চাই, হ্যাঁ কি করব নাম্বার অফ অ্যাভাগেড্রো দিয়ে গুণ করবো না, এন ইন্টু হচ্ছে নাম্বার অফ অ্যাভাগেড্রো ডিভাইড বাই কত ভি আয়তন ইন্টু হচ্ছে RT। এই জিনিসটা তো পাইছি। এখন ভাইয়া এই জিনিসটা মানে কি আমাকে বলো, এই জিনিসটা মানে হচ্ছে কি একক আয়তনে কতটা অণু আছে এগুলো না, গ্যাসের একক আয়তনে কতটা অণু আছে এটাই তো নাকি। একক আয়তন বলতে এখানে যদি আমি মিটার কিউবে হিসাব করি তাহলে মিটার কিউবে, সো একক আয়তনে অণুর সংখ্যা, এটাকে আমি ধরো এক্স ধরে নিলাম, কারণ হচ্ছে আমি যদি এন ধরি তাহলে আবার একটু ঝামেলা যে বলবা যে তোমরা ভাই এখানে তো মূল বুঝাইতেছিল, সো আমরা এক্স ধরে নিছি একক আয়তনে অণুর সংখ্যা। এখন আমরা একটা ফর্মুলা জানতাম, ফর্মুলাটা কি যে বলো গড়মুক্ত পথ ল্যামডা, ঠিক আছে গড়মুক্ত পথ ল্যামডা সমান কি, ল্যামডা সমান হচ্ছে 1/√2 n পাই সিগমা স্কয়ার। এখানে nটা কি ছিল একক আয়তনে অণুর সংখ্যা, সো এখানে যেহেতু আমি এক্স ধরছি সো এখানে n বসানো যাবে না, আমি এক্স বসাই, চলক যেহেতু চেঞ্জ করে ফেলছি, এক্স পাই সিগমা স্কয়ার। সিগমাটা কি অনুর ব্যাস, অনুর ব্যাস ছিল, সো এখানে অনুর কি দেওয়া আছে ব্যাসার্ধ দেওয়া আছে মানে অর্ধেক দেওয়া আছে, তাহলে এটাকে 2 দ্বারা গুণ করব, তাহলে 2.4 ইন্টু হচ্ছে কত 10⁻⁻10 মিটার আসে অনুর কি ব্যাস। আচ্ছা অনুর ব্যাস যদি এটা পাই, আর হচ্ছে আমার এক্স এর মান এখান থেকে আমরা বের করব, ল্যামডার মান দেওয়া আছে অলরেডি, তাহলে আমরা এখানে এক্স এর মান বের করে ফেলি চলো। ল্যামডার মান যেহেতু দেওয়া আছে, এই যে অনুর কি 26 ন্যানোমিটার, তাহলে 26 ইন্টু কত 10⁻9 মিটার, আচ্ছা ইকুয়াল টু 1/√2 এক্স এর মান বের করব ইন্টু হচ্ছে কত সিগমা স্কয়ার, সিগমার মান হচ্ছে কত 2.4 ইন্টু হচ্ছে 10⁻10 হোল স্কয়ার। সো এইখান থেকে আমরা এক্স এর মান পাই যাব, এক্স এর মানটা কি প্রত্যেক একক আয়তনে অণুর সংখ্যা। এক্স এর মান যদি পাই ভাইয়া বলো এক্স এর মানটা কিভাবে বের করব, 1/√2 ইন্টু হচ্ছে 2.4 ইন্টু হচ্ছে 10⁻10 হোল স্কয়ার ইন্টু হচ্ছে 26 ইন্টু হচ্ছে 10⁻9।
সো এখান থেকে আমরা তোমার এক্স এর মান পাইতেছি যেটা, সেটা হচ্ছে 4.7215 ইন্টু হচ্ছে 10⁻26। তাহলে এটা কি একক আয়তনে অণুর সংখ্যা, এত টি পার কি মিটার কিউব, এটার একক। সো আমরা এখানে একক লিখতে পারি, না লিখতে পারি, সমস্যা নাই। জাস্ট আমরা কি করবো, এই মানটা এখানেই না বসাই দিব, ঠিক আছে। এখন কথা হচ্ছে, আমরা যখন একটা কথা আছে এখানে যে এন এ বের করছি না, এখানে আমরা এককটা কি বসাবো, আর বসাবো, আরটা কি হবে বলতো। আমরা একক আয়তনে যেহেতু অণুর সংখ্যা হিসেবে করতেছি, এখানে আর অ্যাকচুয়ালি আর থাকবে না, আর হয়ে যাবে কি কে। কে কি ছিল বলতো, কে ছিল ওই একটা ভেরিয়েবল যেটা কি একটা অণুর গতিশক্তির জন্য আমরা চিন্তা করতাম, মনে করে দেখো কে এর ভ্যালু কি ছিল বলো, আর বাই এন এ ছিল, ঠিক আছে। কে এর ভ্যালুটা ছিল কি আর বাই এন এ। তাহলে আমরা এখানে মানগুলো জাস্ট চিন্তা করি কত আসতেছে। অ্যাকচুয়ালি এখানে একটা মিস্টেক হয়েছে আসলে, এই যে এখানে একটা পাই আসবে আর কি, পাই পাই আসলে এখানে এক্স এর মান অন্য কিছু আসে, ওইটাই জাস্ট 1/√2 ইন্টু হচ্ছে 2.4 ইন্টু হচ্ছে 10⁻10 ইন্টু হচ্ছে পাই 26 ইন্টু 10⁻9। সো আলটিমেটলি এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে x ইকুয়াল টু 1.5029 ইন্টু হচ্ছে 10⁻26, ঠিক আছে। তো এই জিনিসটা পাইতেছি x, এটা কি এত টি পার কি পার হচ্ছে মিটার কিউবে আসতেছে। তো এই মানটা আমরা এখানে x এর পরিবর্তে এই জায়গার পরিবর্তে বসে দিব, আর এই জায়গায় আর বসবে না, এই জায়গায় অ্যাকচুয়ালি যেটা বসবে একটা অণুর জন্য যেহেতু হিসাব করতেছি, সো কে হবে, কে হচ্ছে আবার কি, কে এর মান হচ্ছে তোমার আর বাই কত আলটিমেটলি নাম্বার অফ অ্যাভোগাড্রো, এই জিনিসটা আসে, ঠিক আছে। তো এখন নাম্বার অফ অ্যাভোগাড্রো এটা যদি হিসাব করি, তাহলে আমার যেটা এখান থেকে আলটিমেটলি আসে গুণ দিলে ইন্টু হচ্ছে আর 8.314 ডিভাইড বাই 6.023 ইন্টু 10⁻23 ইন্টু হচ্ছে টি, টি এর মান হচ্ছে কত 310 হবে। সো আমার এখান থেকে আলটিমেট আনসার হচ্ছে 643,129.08 আর 24 প্যাসকেল, এটার একক হবে প্যাসকেল। এটাকে যদি আমি হচ্ছে এটিএম এককে কনভার্ট করতে চাই 1,01,325 দিয়ে ভাগ দিব, তো আলটিমেটলি আমার আনসার যেটা আসবে এখান থেকে সেটা হচ্ছে গিয়ে কত 6.347 এটিএম, ঠিক আছে। তাহলে আমরা চাপ পেয়ে যাব এটিএম এককে। তারপর একটি ফ্রিজের মোটরের ক্ষমতা দেওয়া আছে, যদি ঠান্ডা প্রকোষ্ঠের তাপমাত্রা এত, বাহিরের তাপমাত্রা এত, বলা হয়েছে এত মিনিটে প্রকোষ্ঠ থেকে কি পরিমাণ তাপ পাওয়া যাবে। খুবই সিম্পল একটা ম্যাথ। দেখো ফ্রিজের ক্ষেত্রে আমরা কি বের করি, সিইউপি বের করি। সিইউপি মানে হচ্ছে কার্যকৃত সহগ, এটা হচ্ছে নিচ হচ্ছে টেম্পারেচারের কি বসায়, ডিফারেন্সটা বসায়। টেম্পারেচার ডিফারেন্স কত হচ্ছে 328, এভাবে ডিরেক্ট মনে রাখবা 328 মানে হচ্ছে এটাকে যদি আমরা কত ধরি, লাইক এটাকে হচ্ছে আমরা T2 ধরলাম, এটা হচ্ছে T1, ঠিক আছে, ঠান্ডা প্রকোষ্ঠ। তাহলে T2 মাইনাস T1 ফর্মুলা হচ্ছে কি, নিচে থাকে T2 মাইনাস T1, উপরে হচ্ছে কি T1, এরকম ফর্মুলাটা থাকে। তো আমরা এখানে হচ্ছে 328 মাইনাস কত 280, উপরে হচ্ছে কত থাকবে 280। সো আলটিমেটলি এখান থেকে কার্যকৃত সহগ বা সিইউপি এর মান কত, এটাকে দেখি 280 ডিভাইড হচ্ছে 328 মাইনাস হচ্ছে 280। তো এখান থেকে সিইউপি এর মান হচ্ছে তোমার 5.8333 আসে। ওকে, সিইউপি এর মান পেয়ে গেছে। এখন কত হচ্ছে ভাইয়া, এটার ক্ষমতা কত, এটার ক্ষমতা হচ্ছে 542 ওয়াট। যদি এটার ক্ষমতা হয় 542 ওয়াট, তাইলে আমাকে বলো এটা যদি 27 মিনিট চলে তাহলে এটা কত এনার্জি দিবে, মানে ডাব্লিউ এর মানটা কত, ঠিক আছে। ডাব্লিউ ইকুয়াল টু কি পি ইন্টু টি, পি ইন্টু টি যদি হয় 542 ইন্টু হচ্ছে 27 ইন্টু কত 60 সেকেন্ড, যেহেতু এত জুল, জুলে নিলে কত আসতেছে দেখি, 542 ইন্টু হচ্ছে 27 ইন্টু হচ্ছে 60, তাহলে আলটিমেটলি যেটা আসতেছে 878040 জুল। এখন এটা তো পাই গেছি ডাব্লিউ, ডাব্লিউ যদি পাওয়া যায় তাহলে আমরা এখানে কি করতে পারি, লাইক ডাব্লিউ যদি পাই আমরা হচ্ছে বের করব কি, যে ঠান্ডা প্রকোষ্ঠ থেকে কি পরিমাণ তাপ পাওয়া যায় ঠান্ডা প্রকোষ্ঠ থেকে। তাহলে আমরা যেটা বের করব সেটা হচ্ছে, যদি আমি Q1 ধরি, Q1 সমান হচ্ছে ডাব্লিউ ইন্টু হবে কত বলো, এই সিইউপির মান, সিইউপি কত হচ্ছে 5.833, তাহলে ডাব্লিউর সাথে যদি এটা গুণ দেই
আলটিমেটলি কত পাবো? এককে নেওয়া যায় 5.1219 ইন্টু হচ্ছে 10⁶ জুল। 5.1219 ইন্টু 10⁶ জুল, এটা হবে কি আমাদের আনসার। ওকে, এই যে এটা জুল এককে আসবে। বুঝতে পারছি, খুবই ইজি সিম্পল ম্যাথ ছিল। এটা মনে হয় তোমার লেস দেন 1 মিনিট লাগার কথা, ঠিক আছে, মানে পড়তে একটু টাইম লাগবে, তারপর 1 মিনিটের মধ্যে করে ফেলতে পারতা। তারপর 500 হার্জ কম্পাঙ্কের একটি সুর শলাকা একমুখ হচ্ছে খোলা নলের 22 স্তম্ভের। আচ্ছা দেখো, এখানে হচ্ছে তোমরা যারা তরঙ্গের চ্যাপ্টারটা পড়ছো তারা দেখো 12.5 সেন্টিমিটার একটা, আরেকটা হচ্ছে কি 42.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রথম ও দ্বিতীয় অনুনাদ সৃষ্টি করে। আমরা একটা ফর্মুলা জানি, ফর্মুলাটা হচ্ছে কি যে λ/2 মানে হচ্ছে অর্ধতরঙ্গ, ঠিক আছে, দৈর্ঘ্য, অর্ধতরঙ্গ দৈর্ঘ্য যেটা, ওটা কি দুইটা অনুনাদ, প্রথম এবং দ্বিতীয় অনুনাদের কি পার্থক্য L2, দ্বিতীয়টার দৈর্ঘ্য যদি হয় L2, প্রথমটা L1, তাহলে এটা ডিফারেন্স, এটা কি λ/2 এর মানের সমান। তো এখান থেকে যদি আমরা λ/2 এর মানটা বের করতে চাই, ল্যামডার মানটা বের করতে চাই, তাহলে 2 ইনটু কি হবে L2 মাইনাস L1, L2 কত হচ্ছে 42 পয়েন্ট কত 5 মাইনাস হচ্ছে 12.5, তাহলে আলটিমেটলি এটা হচ্ছে কি সেন্টিমিটার এককে আছে। মিটার এককে যদি নেওয়া যায় 42.5 মাইনাস গুণ 2 সেন্টিমিটার আছে, সো মিটার এককে নিলে 0.6 মিটার আসতেছে। ওকে, 0.6 মিটার। এখন কত হচ্ছে ল্যামডা যদি 0.6 মিটার পাওয়া যায়, আমাকে বলো তো ভাইয়া এটা হচ্ছে কম্পাঙ্ক কত, কম্পাঙ্ক এফ এর মান দেওয়া আছে এখানে 500 হার্টজ, তাহলে আমরা ভি ইকুয়াল টু কত জানি, ভি ইকুয়াল টু এফ ল্যামডা, ছোটবেলার ফর্মুলা দেখো, এই যে 9 10 যেটা পড়ে আসছে, ভি ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে কত হবে 500 ইনটু হচ্ছে কত 0.6, একক কি হবে এমএস ইনভার্স 1, ব্যাগ ইনটু চাইছে আমাদের কাছে, সো 0.6 ইনটু হচ্ছে 500 ইকুয়াল টু হবে 300 এমএস ইনভার্স 1। ওকে, তাহলে আলটিমেটলি আমার ভি এর মান যেটা আসবে সেটা কত হবে 300 এমএস ইনভার্স 1, এ হচ্ছে আমার আনসার। বুঝতে পারছি, তাহলে আমরা শব্দের ব্যাগের মান, বায়ুতে শব্দের ব্যাগের মান পেয়ে গেছি। প্রান্তীয় সংশোধন উপেক্ষা করা, এই কথাটার মিনিংটা বুঝো তোমরা, এই কথাটা। আচ্ছা এখানে হচ্ছে এটা উপেক্ষা করুক বা না করুক, এখানে এটা যদি থাকে তাহলে আমরা যেটা কাউন্ট করবো L2 প্লাস ই একটা, আর হচ্ছে L1 প্লাস ই, আলটিমেটলি এগুলো ডিফারেন্স কিন্তু কাটা যায়। যদি প্রান্তীয় সংশোধন অন্য কিছু থাকে তাহলে ওইটা হিসেবে কনসিডার হয়, আর এই যে পার্থক্য করতে গেলে মাইনাস হয়ে যায়, জাস্ট তোমার থাকে কি L2 মাইনাস L1 থাকে। সো এটা ধরলে যে না ধরলে একই কথা। দুইটি 57 গ্রাম বরের টেনিস বলকে সমান 1.8 মাইক্রোকুলম চার্জে চার্জিত করে প্রত্যেককে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের সুতাতে বাতাসে ঝুলিয়ে দেওয়া হলো। এখন সম্পূর্ণ সিস্টেমটিকে একটি তরলের মাধ্যমে ডুবিয়ে দেওয়া হলো। প্রত্যেক সুতার উলম্বের সাথে কোণ কত? খুবই দারুণ একটা ম্যাথ, মানে এটা হচ্ছে তোমার এখানে ভালো টাইম খাবে। দেখো এটা হচ্ছে মিনিমাম 5 থেকে 6 মিনিট লাগের মতো একটা কি কোশ্চেন সলভ করতে, তোমার 5 থেকে 6 মিনিট লাগবে যদি তুমি আগে সিনারিওটা না বুঝে থাকো, মানে আগে কোনো সময় সলভ করো নাই, তাহলে এখন অ্যাপ্রোচ করবা 5 থেকে 6 মিনিট মিনিমাম যাবে। তো জিনিসটা কি বলছে একটু ফিল করো, যে লাইক এখানে হচ্ছে, এখানে তো জায়গাটা কম, আমি একটু এখানে জাস্ট সিনারিওটা আগে দিই, যে 67 গ্রাম বরের টেনিস বলকে সমান এত কুলম চার্জে চার্জিত প্রত্যেককে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের সুতাতে বাতাসে ঝুলিয়ে দেওয়া হলো। এখন সম্পূর্ণ সিস্টেমটিকে তলে ডুবাই দেওয়া হলো। জিনিসটা হচ্ছে এরকম যে দুইটা সুতা দিয়ে আছে না, এই যে একটা সুতা দুইটা সুতা, মানে দুইটা সেম দৈর্ঘ্যের সুতা কি করছে ঝুলাই দিয়েছে দুইটা বলকে, একটা দুইটা বলগুলা ওজন ভর হচ্ছে কত 67 গ্রাম করে, তার মানে 0.067 কি কেজি। ওকে, আর কুলম চার্জ কত দিয়েছে দেখো তো, চার্জ হচ্ছে 1.8 মাইক্রোকুলম। 1.8 মাইক্রোকুলমের মিনিং হচ্ছে 1.8 ইন্টু কত 10⁻⁶ কুলম, এত কুলম চার্জ করে দিছে। এখন কথা হচ্ছে ভাই এগুলা এমনি দিলে কি সেম চার্জ যদি দেয় পজিটিভ চার্জ, দেখো এগুলো কিন্তু পজিটিভ এখানে, তো এটা পজিটিভ, তো পজিটিভ যদি হয় এখানে চার্জগুলো দিলে কি এরা এইভাবে থাকবে, এরা এইভাবে থাকবে আমাকে বলো, থাকবে না, এমনি ছড়াই যাবে তাই না। তো যদি ছড়াই যায় তাহলে সিনারিওটা কেমন হবে আমাকে বলো তো, ছড়াই গেলে জিনিসটা এরকম হয়ে যাবে না, এ চলে যাবে এদিকে আর এ চলে যাবে এদিকে, সেম দৈর্ঘ্য, এই যে জাস্ট এমনি ছড়াই গেছে। বুঝতে পারছি, বেশি হয়ে গেছে, তো এরকম ছড়াই যাবে। এখন এই যে ছড়াই গেছে
এই যে ছড়াই গেছে না, বায়ুতে থাকলে একরকম ভাবে ছড়াইতো, পানিতে গেলে আরেক রকম ভাবে ছড়াবে। সরি, ওই যে তোমার কি বলছে এখানে, মাধ্যমে পরাবৈদ্যুতিক তরল, একটা তরলে ডুবাই দিছে, ওই তরলের মধ্যে গেল আরেক রকম কোণ তৈরি করবে। সো বায়ুতে একরকম কোণ, আর হচ্ছে ওই তরলের মধ্যে ডুবাই দেওয়ার পর আরেক রকম কোণ। এখন বলছে কি, তরলের মধ্যে ডুবাই দেওয়ার পরে কোণ কত হইছে, মানে এই যে উলম্বের সাথে এই যে থিটা, এই থিটার মান কত, থিটার মান কত চা হইছে। এখন ভাই একটা কোশ্চেন আমার তোমাদের কাছে, প্রথমত হচ্ছে তরলের মধ্যে যদি ডুবাই দিই তাহলে জিনিসটা কি হবে, দেখো এদিক বরাবর সুতার টান কাজ করতে থাকবে, টিটা আমি এভাবে লিখি টি, ঠিক আছে, এদিক বরাবর সুতার টান কাজ করবে, এটারও এদিক বরাবর সুতার টান টি। এটা যদি হয় টি, এটা যদি হয় থিটা, তাহলে উপরের দিকে যেটা কাজ করবে সেটা কি বলো, এটার মান কত হবে, টি কস থিটা। এখন এটা যদি হয় কস থিটা, এই অংশটা এটা থিটা হয়ে গেলে এটা কস থিটা, আর এই দিকে কি হবে, টি সাইন থিটা। তাহলে টান বল যেটা, এটাকে আমি দুইটা উপাংশে ভাগ করে ফেলছি। এখন সিস্টেমটা যদি সাম্য অবস্থায় থাকে, সাম্য অবস্থা ক্রিয়েট করে, এর মিনিংটা কি, এদিক বরাবর যে ফোর্স, বিপরীত দিকে আরেকটা সেম পরিমাণ ফোর্স ক্রিয়া করতেছে, এই ফোর্সটা কে দিতেছে, এই ফোর্সটা হচ্ছে বিকর্ষণ বল দিতেছে, তাই না? তো এটাকে আমি ধরি হচ্ছে এফসি, কুলম্ব ফোর্স, যেহেতু এফসি আমি ধরছি, কোনো প্রবলেম নাই। আরেকটা হচ্ছে উপরের দিকে যেহেতু টি কস থিটা, নিচের দিকে তো নিশ্চয়ই একটা বল কাজ করতেছে না, এটা তো এটা উপরে উঠে যাওয়ার কথা, নিচের দিকে কে কাজ করতেছে, এটার ভর, ভর না, এটা হচ্ছে ওজন, ইফেক্টিভ ওজন যেটা। এখন কথা হচ্ছে এটা যদি তরলের মধ্যে ডুবানো থাকে, ওই সময়কার ওজন আমি দেখবো, তাহলে এটা হচ্ছে ডাব্লিউ প্রাইম ধরলাম তরলের মধ্যে ডুবানো অবস্থায়। তাইলে এখান থেকে আমরা যদি টি কস থিটা ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ প্রাইম, আবার টি সাইন থিটা ইকুয়াল টু কি পাই, এফ সি, তাহলে 2 আর 1 ইকুয়েশন দিই, 1 আর 2 দিলাম, 2 কে 1 দ্বারা ভাগ করলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি বলো, 2 কে 1 দ্বারা যদি ভাগ দেই তাহলে কি পাইতেছি, ট্যান থিটা পাইতেছি না, টি সাইন থিটা বাই টি কস থিটা, টি টি কাটা, তাহলে ট্যান থিটা পাইতেছি। আর ওই পাশে হচ্ছে এফ সি বাই কত, ডাব্লিউ প্রাইম। ডাব্লিউ প্রাইম জিনিসটা কি, ওইটার ইফেক্টিভ ওজন, ঠিক আছে, ইফেক্টিভ ওয়েট। এটা এমন না কিন্তু যে শুধু আগে অবস্থায় তরলে ডুবানোর আগের অবস্থায় ওয়েট, ওইটা না কিন্তু। তো আমরা এই ইকুয়েশনটা দাঁড় করাইতে পারছি, সো এই ইকুয়েশনটা দিয়ে আমাদের ম্যাথ হয়ে যাবে। এখন এফসি, এফসি হচ্ছে কুলম্ব, মানে তোমার বিকর্ষণ বলের মান কত এটা আমরা দেখবো আগে। সো বিকর্ষণ বলের মানটা আগে বের করে ফেলি। এফসি এর মান হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কে ইন্টু Q1 Q2 বাই কত আর স্কোয়ার, নর্মালি এই ফর্মুলা আমরা জানি। এখন কথা হচ্ছে ভাইয়া এখানে আর বলতে কত, দুইটার মধ্যবর্তী দূরত্ব না, এই ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটা। এখন এটার দৈর্ঘ্য যদি হয়, দেখো এখানে বলছি কি, দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, তাই না, চার্জিত করে প্রত্যেকে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের সুতা, এর মানে হচ্ছে 0.1 মিটার। তাহলে 0.1 মিটার জিনিসটা কোন দিকে আছে, 0.1 মিটার হচ্ছে এইখানে, এই যে পুরোটা হচ্ছে 0.1 মিটার, এটাও পুরোটা কত 0.1 মিটার। 0.1 মিটার যদি এটা হয়, তাহলে আমাকে বলো এই যে দৈর্ঘ্যটা এটা কত হবে, এটা যদি থিটা হয় 0.1 কত সাইন থিটা হবে না এই দৈর্ঘ্যটা, আবার এটাও 0.1 সাইন থিটা, তাহলে দুইটা মিলে কত হলো 0.1 ইন্টু 2 ইন্টু হচ্ছে সাইন থিটা, আলটিমেটলি হচ্ছে 0.2 সাইন থিটা। তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি, দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব আর যেটা, আর কত 0.2 সাইন থিটা। ওকে, 0.2 সাইন থিটা পেয়ে গেছি। Q1 Q2 দুইটার চার্জ সেম, চার্জ কত বলছিল 1.8 ইন্টু কত tan ইনভার্স, তাহলে আমরা মানগুলো জাস্ট বসাই দিই, 1/4 পাই ইন্টু কত এপসাইলন, এপসাইলন কত 8.854 ইন্টু কত tan ইনভার্স 12 ইন্টু হচ্ছে কে, কে এর মান কত বলো, পরাবৈদ্যুতিক মিডিয়ামটা কত ছিল 20 এর ছিল, এই যে 20, ঠিক আছে। তো আমরা এখানে যেটা বসাবো সেটা হচ্ছে 20 ইন্টু হচ্ছে Q1, Q1 এর মান হচ্ছে তোমার এই যে দেখো, সরি 1.8 ইন্টু tan ইনভার্স 6, 1.8 ইন্টু tan ইনভার্স 6, যেহেতু দুইটাই সেম তাহলে স্কোয়ার দিয়ে দিলাম। আর নিচে হচ্ছে আর, আর এর মান হচ্ছে 0.2 ইন্টু কত সাইন থিটা, ঠিক আছে, 0.2 ইন্টু হচ্ছে সাইন থিটা, এটা হচ্ছে হোল স্কোয়ার আর এর মান। এখন কত হচ্ছে এফসি, তাই না, এফসি এর মান ছিল এটা, এফসি এর মান হচ্ছে পুরাটা জিনিস। এখন আবার দেখো আমাকে বলো এদিকে এফসি সমান কি লেখা যায়, tan থিটা ইন্টু ডাব্লিউ প্রাইম লেখা যায়। ওকে, ডাব্লিউ প্রাইম tan থিটা ইন্টু হচ্ছে ডাব্লিউ প্রাইম, তাহলে এখান থেকে হচ্ছে এফসির পরিবর্তে আমি যেটা নিয়ে আসবো tan থিটা ইন্টু কত ডাব্লিউ প্রাইম, এটা সমান এই জিনিসটা পাইছি। এখন কত হচ্ছে ভাই আমার ডাব্লিউ প্রাইমটা বের করা লাগবে, মানে ডুবানোর পরে এটাকে জাস্ট আমি ডুবাই দিছি, ডুবানোর পরে এটার ইফেক্টিভ ওয়েটটা কত, একটু আগের ম্যাথটা আমরা কি করছিলাম, ইফেক্টিভ ত্বরণ কিভাবে বের করে, কোন তরলের মধ্যে ডুবাই দিলে ওইটার সাথে কি হবে, জাস্ট 1 মাইনাস রো প্রাইম, মানে রো তরল বাই কি রো বস্তু, এটা গুণ হবে, তাই না। সো আমরা যেটা ফর্মুলাটা ইউজ করবো এখানে,
ডাব্লিউর ক্ষেত্রে দেখো আমরা জি ইফেক্টিভের ক্ষেত্রে যখন বের করতাম তখন কি করতাম, জি ইন্টু হচ্ছে 1 মাইনাস রো রো তরল রো বস্তু। তোমরা এই জিনিসটা আজকে থেকে মুখস্থ করে নিবা যাদের মুখস্থ নাই। জি ইফেক্টিভের সময় এটা বের করতাম, তাহলে ডাব্লিউ ইফেক্টিভের সময় কি করব, জাস্ট এখানে কি এমটা গুণ দিয়ে দিব, তাহলে এম জি মানে আগের ডাব্লিউর সাথে যেটা করব ডাব্লিউ ইন্টু হচ্ছে 1 মাইনাস জাস্ট উপরেরটা কপি হবে রো তরল বাই কি রো বস্তু, ঠিক আছে। তো এই জিনিসটা এখন রো তরল আর রো বস্তু এই জিনিসটা আমরা দেখি কত আছে। রো তরল 1.2 আর বস্তু হচ্ছে 2, ঠিক আছে, তাহলে এদের পার্থক্য এটা আসতেছে আর এম ইন্টু জি। এদের ওয়েট কত গ্রাম ছিল, এত, আচ্ছা তাহলে 0.067 ইন্টু 9.8। সো আলটিমেটলি এখান থেকে আমি যদি ডাব্লিউ ইফেক্টিভ চিন্তা করি, ডাব্লিউ ইফেক্টিভের মান আসতেছে হচ্ছে তোমার 0.26264 নিউটন আসতেছে, ঠিক আছে। এখন আমাকে বলো ভাইয়া এই যে ইকুয়েশনটা পাইছি এই ইকুয়েশনের মধ্যে কে কে আননোন আছে, ডাব্লিউ প্রাইমটাও বের হয়ে গেছে, ডাব্লিউ প্রাইমের মান হচ্ছে 0.26264, ঠিক আছে। এই যে দুইটা পাইলাম না, এই যে এখানে আমার এখন এই ইকুয়েশনটা সলভ করা লাগবে, এই ইকুয়েশনটা সলভ করা ক্যালকুলেটর ছাড়া টোটালি ইম্পসিবল, ঠিক আছে। তোমাকে যে ম্যাথটা দিছে আর এটা যদি সিডাব্লিউ ক্যালকুলেটর না হয় মিলানো খুবই টাফ, মানে টাইম তোমার খাবে, তোমার ক্যালকুলেটর ব্ল্যাঙ্ক হয়ে যাবে যদি সিডাব্লিউ না থাকে, বুঝছো। ইএক্স দিয়ে হয় বাট ইএক্স অরিজিনালটা লাগবে, ইএক্স অরিজিনাল মার্কেটে খুবই কম। সো মানে এই সিডাব্লিউতে রিকমেন্ড করতেছি তোমরা যারা সিডাব্লিউ ইউজ করতেছো না তোমরা এখন ইউজ করা শুরু করে দাও। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট দিবা সামনে, যদি চিন্তা ভাবনা থাকে মেডিকেল হলে ভিন্ন বিষয়, তুমি একাডেমিক ইএস প্লাস দিয়ে চালাই দিতে পারবা, বাট যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন মানে পরীক্ষা দেওয়াই লাগে সো এই সিডাব্লিউতে সুইচ করো, কারণ সিডাব্লিউর প্রসেসিং স্পিড যেটা এটা অন্য সব ক্যালকুলেটর চাইতে বেস্ট। এখান থেকে তুমি কি করবা, এক সমীকরণে এক আননোন, জাস্ট ইকুয়েশন ইনপুট দিবা, ইকুয়েশন ইনপুট কি করবা, সলভারে যাবা, সলভারে গিয়ে হচ্ছে 10x মানে থিটা ইন্টু হচ্ছে এটা এক পাশে লিখবা জাস্ট থিটার ভ্যালুটা কত হয়, থিটার ভ্যালুটা এখানে বসায় ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করলে তোমার মেবি তোমার আসবে এই যে 29 দশমিক সামথিং কিছু একটা চলে আসবে আর কি, 6 কিছু একটা আসবে আর কি। এখান থেকে আমি হচ্ছে এত বড় ইকুয়েশন বসে আর মানে ট্রাই করতেছি না ক্যালকুলেটরে, জাস্ট সময় নষ্ট। সো এই আর কি। তো এখন কথা হচ্ছে ভাই আমি এখানে হচ্ছে তোমার টোটাল কয়টা ম্যাথ করালাম, 31 মানে 11টা ম্যাথ করছি। এটা হচ্ছে আমাদের পার্ট 1-এ থাকবে, আজকে পার্ট 1 আমি আপলোড দিয়ে দিব। সো পার্ট 1-এর মধ্যে তুমি এই যে প্রথম 11টা ম্যাথ পাই যাবা, পরের 9টা হচ্ছে আমরা পার্ট 2-তে দেখবো, ঠিক আছে। সো পার্ট 2 এর জন্য তোমরা এই যে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, সো যাতে অ্যাটলিস্ট মানে ভিডিও আপলোড হলে যাতে দ্রুত দেখতে পারো, ঠিক আছে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ।